যাচ্ছে এরপর স্যার এখনো যাচ্ছে না, না, 1 দেখা মিনিট লাগে একটু দেখতে। লাগবে, একটু টাইম লাগবে, দাঁড়াও একটু সময় দাও। ক্যামেরাটা একবার করো তো, ফ্লিপ করো বা সুইচ করো বা কিছু করে দেখো, অনেক সময় ওখানেও আটকায়। দাদা, হ্যাঁ বলো। বলছিলাম যে এই যে পি পজিশনে যে প্রথমে বললেন সে মূর্ত থেকে বিমূর্তর দিকে যেতে, তো হ্যাঁ, মূর্তর উদাহরণ যেমন ধরুন কোনো বাস্তব উদাহরণ থেকে দিতে হবে, তাই তো? মূর্ত মানে কিন্তু যেটা এবার চোখের সামনে ইন দেখতে অন পাচ্ছ। আন্ডার, হ্যাঁ ইন অন আন্ডার যেটা আমি প্রথমে করলাম যে ওই ব্যাগের মধ্যে পেন থাকা, ওটাও তো সেই মানে ওই ধরনের কি বলা যাবে না, বা মানে বাস্তব থেকে কিছু নিয়ে আসতে হবে, সেটাই বলতে চাইছি। না না, তুমি মানে প্রথমেই বোর্ডে লিখবা না, প্রথমেই আচ্ছা বোর্ডে না লিখে প্রথমেই ওকে বস্তুটা দিয়ে দেখাও, বস্তুটা দিয়ে দেখানোর আচ্ছা পরে তারপরেটাই তুমি বোর্ডে লিখো। আচ্ছা, মানে প্রথমে যেটা আমি বললাম যে ওই ব্যাগের মধ্যে পেন থাকা বা ব্যাগের ওপরে পেন রাখার, যেটা ওটা কি এমনিই বলবো তাহলে মুখে নাকি? হ্যাঁ, ওটা তোমাকে ব্যাগটা দেখাতে হবে আর কি, এরকম ভাবে তুমি দেখাবে একটা ওখানে একটা ব্যাগ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে কাল্পনিক ব্যাগ, বা তুমি যদি ওরকম হয় তুমি তোমার সামনে যা আছে তাই সেটাকে ইউজ করো, হয়তো একটা হাতের উপরে একটা হাত রাখো কি মাথার উপরে হাত রাখো। ঠিক আছে। হুম, হ্যাঁ এবার এখন এসছে, পরিবেশের ধারণা কিভাবে দেবো? এসছে, এসছে। স্যার শুরু করবো আমি? হ্যাঁ শুরু করো। ঠিক আছে। আচ্ছা, এর আগের দিন আমি তোমাদের দুজন বন্ধুর গল্প শুনিয়েছিলাম, তাই না? হ্যাঁ, তা বন্ধু দুজনের কি নাম ছিল? হ্যাঁ, একটা বন্ধুর নাম ছিল মৌলিক, আর একটা বন্ধুর নাম ছিল যৌগিক, তাই তো? হ্যাঁ, তাই এই মৌলিক বন্ধুটা, এই বন্ধুটি কেমন প্রকৃতির ছিল? সে যেখানেই যেত সে কি করতো? সে নিজে যেত আর তার সঙ্গে তার একজন বন্ধুকে নিয়ে যেত, তাই তো? আর যে যৌগিক বন্ধুটি ছিল সে ছিল কেমন ছিল? সে যেখানে যেত সে অন্তত পক্ষে তার অন্য দুজন বন্ধুকে নিয়ে যেত, তাই না? আজকে আমরা 1 থেকে 20 পর্যন্ত এই সংখ্যাগুলির মধ্যে কোনটি মৌলিক বন্ধুর সংখ্যা আর কোনটি যৌগিক বন্ধুর সংখ্যা সে বিষয় নিয়ে আলোচনা করব, কেমন? তো প্রত্যেকে তোমরা তোমাদের খাতা বার করো এবং 1 থেকে যে 20 পর্যন্ত সংখ্যাগুলি প্রত্যেকে জোর জোর করে বলে বলে লিখবে। আমিও বোর্ডে লিখছি, কেমন? চলো তাহলে সবাই শুরু করো। সবাই খাতা বার করেছো? আচ্ছা বেশ, এবার প্রত্যেকে জোরে জোরে লিখো। 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো আমরা 10 পর্যন্ত লিখে ফেলেছি সবাই। আচ্ছা সবাই লিখেছো দেখি? হ্যাঁ আচ্ছা বেশ, এবার আমরা পরবর্তী সংখ্যাগুলো লিখবো। 11 12 13 14। এর পরের সংখ্যাগুলো কত হবে? হ্যাঁ বাহ, বেশ, সবার লেখা হয়েছে? দেখো আমরা 20 পর্যন্ত সংখ্যাগুলো লিখে ফেলেছি, সবাই লিখেছি দেখি? বাহ বেশ, এবার দেখো এই সংখ্যাগুলো দিয়ে আমরা একটা খেলা খেলবো। আচ্ছা আমরা গুণিতক শিখেছিলাম, তাই না? সবার মনে আছে? বেশ, এই খেলাটা খেলতে গেলে কিন্তু আমাদের সেই গুণিতকের সাহায্যের প্রয়োজন। দেখো প্রথমে কি কত সংখ্যাটা আছে? হ্যাঁ 1। এই সংখ্যাটাকে আমি প্রথমে কেটে দিই। কেন? কারণ এটা হলো আমাদের মৌলিক বন্ধুর সংখ্যাও নয় এবং যৌগিক বন্ধুর সংখ্যাও নয়। এর কারণটা আমি ক্লাসের শেষে তোমাদের সাথে আলোচনা করব, কেমন? তারপরে পরবর্তী সংখ্যাটা কত? 2। আচ্ছা তোমরা প্রত্যেকে এবার 2 সংখ্যাটাকে একটু গোল দাগ করো। করেছো দেখি? হ্যাঁ বেশ, এবার 2 এর গণিতক। আচ্ছা অনিমা তুমি বলো, একটা 2 এর গণিতক বলো।
2 এর গুণিতক, হ্যাঁ 4। আচ্ছা 4টাকে আমরা কাটলাম। প্রত্যেকে তোমরা তোমাদের খাতায় করো। বেশ, এরপর আরেকটা গুণিতক বলো। আয়েশা তুমি বলো। আচ্ছা 6, বেশ ঠিক বলেছো। অনিকে তুমি বলো একটা। 8, বাহ। তারপরে 8-এর পরে কত? 10, বেশ। এরপরে কত হবে গুণিতকটা? হ্যাঁ 12, বেশ। তারপর 14, বাহ। তারপরে হবে 16। আচ্ছা তোমরাও তোমাদের খাতায় কাটবে, কেমন? এরপরের গুণিতকটা কত হবে? 18, এবং 2-এর সর্বশেষ কত গুণিতকটা ছিল? 20, বেশ। দেখো আমরা 2-এর সব গুণিতক গুলো কেটে ফেলেছি, ঠিক আছে। এবার কত সংখ্যাটা রয়েছে? 3। এবার কি করব আমরা? 3টাকে আবার গোল দাগ করবো। এবার কি করব বলো তো? এবার খেলার নিয়ম অনুযায়ী 3-এর যে গুণিতক গুলো আছে সেগুলো আমরা আবার কাটবো। চলো শুরু করি। 3-এর গুণিতক গুলো বলো। 3 একে 3, 3 দুগুণে 6। কিন্তু 6কে তো আমরা আগেই কেটে ফেলেছি, তাই না? তাহলে 6কে তো আর কাটা যাবে না। এর পরে কত আছে? 9, ঠিক। তো 9 তো এখানে আমাদের ফাঁকা পড়ে আছে। ঠিক আছে, চলো 9কে আমরা এই কেটে দিলাম, বেশ। এর পরের গুণিতকটা কত 9-এ? হ্যাঁ 3, 6, 9, 12। আচ্ছা 12কেও তো আমরা কেটে ফেলেছি, তো 12 তো হলো না। তারপরের গুণিতকটা দেখি, 14, সরি 15। চলো তাহলে 15টা কেটে ফেললাম। এরপরে 18, 18টা আমরা কেটে ফেলেছি। তারপরে সংখ্যাগুলো তো নেই আমাদের, তাহলে চলে এগুলো হয়ে গেল। এবারে দেখো 4, 4টাকে তো আমরা কেটে ফেলেছি, তাহলে হবে না। পরে কত ফাঁকা পড়ে আছে? 5। চলো 5টাকে আমরা গোল দাগ করি। এবার আমরা কি করব? খেলার নিয়ম অনুযায়ী 5-এর গুণিতকগুলো আবার কাটবো। চলো এভাবে কাটাকুটি খেলা খেলবো, কেমন? চলো 5-এর গুণিতকগুলো বলো। 5 দুগুণে 10, 10 তোমাদের কাটা হয়ে গেছে, চলো আর কাটা যাবে না। 5 3-এ 15। আচ্ছা 15 তো কাটা হয়ে গেছে, আর তো কাটা যাবে না। তারপরে 5 4-এ 20, 20ও কেটে ফেলেছি, তাহলে 5-এর আর কোনো গুণিতক নেই, তাই তো। এবারে কত রইলো? 7। চলো 7টা ফাঁকা পড়ে আছে, 7টাকে আমরা গোল দাগ করি। এবার 7-এর গুণিতকগুলো দেখবো। 7 দুগুণে 14, দেখো 14 তো ফাঁকা নেই, পড়ে কেটে ফেলেছি। 7 3-এ 21, কিন্তু আমরা তো 20 পর্যন্ত জানবো, তাই না? এবার দেখো কত আছে? 11। আচ্ছা 11 সংখ্যাটাকে আমরা এবার গোল দাগ করলাম। এবার 11-র গুণিতকগুলো দেবো, কিন্তু আজকে আমরা কি বললাম? 20 পর্যন্ত জানবো, তাই তো। হ্যাঁ 20 সংখ্যাগুলোর মধ্যে জানবো। তাহলে এবার 11টাকে গোল দাগ করলাম। এবার কত রইলো? 12, তাই তো। 11-র পরে তো 12। আচ্ছা 12 তো কেটে ফেলেছি, তাহলে তো হবে না। এবার কত আছে? 13। চলো 13টাকে আমরা সবাই মিলে একটু গোল দাগ করি। চলো তোমরাও দেখি। হ্যাঁ বেশ সুন্দর হচ্ছে। এবার দেখো আর কত সংখ্যাটা ফাঁকা পড়ে আছে যাকে আমরা কাটাকুটি করিনি? 17 রয়েছে, তাই না? আচ্ছা 17টাকেও আমি গোল দাগ দিলাম, আর 19টাকেও আমি গোল দাগ করলাম। এবার দেখো যে সংখ্যাগুলোকে আমরা গোল দাগ করেছি এগুলো কি জানো তো? এগুলো হলো আমাদের মৌলিক বন্ধুর সংখ্যা। আর যে সংখ্যাগুলোকে আমরা কেটে ফেলেছি সেগুলো হলো আমাদের যৌগিক বন্ধুর সংখ্যা। বিষয়টাকে চলো আমরা একটু ভালোভাবে বুঝি। তোমরা তোমাদের পছন্দ মতো আমাকে এবারে একটা মৌলিক বন্ধুর সংখ্যা আর একটা যৌগিক বন্ধুর সংখ্যা বলো। আচ্ছা 2, হ্যাঁ 2 তো মৌলিক বন্ধুর সংখ্যা। আর 4, বেশ। আচ্ছা 2কে কেন আমরা মৌলিক বন্ধুর সংখ্যা বলছি? দেখো আচ্ছা 2কে যদি আমরা ভাগ করব বলি, তাহলে কত কত সংখ্যা দিয়ে ভাগ যায়? 2 2 1 দিয়ে যায়, আর 2 দিয়ে যায়, তাই না? আচ্ছা আর 4কে যদি আমরা ভাগ করব বলি, কত কত সংখ্যা দ্বারা ভাগ করতে পারি? 4কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি, আর 4 দিয়ে ভাগ করতে পারি, তাই তো। তাহলে আমরা কি জেনেছিলাম? যে মৌলিক বন্ধুর সংখ্যা কজন? 2 জন, সে নিজে আর তার সঙ্গে একজন যাবে। আর যৌগিক বন্ধুর ক্ষেত্রে কি জেনেছিলাম? বন্ধুটা কেমন ছিল? সে যেখানে যায় অন্ততপক্ষে নিজে যায়, আর সঙ্গে অন্ততপক্ষে 2 জনকে তো নিয়ে যায়। দেখো 4 এই সংখ্যাটার মধ্যে কিন্তু 3 জন রয়েছে, আর 2 এই সংখ্যাটার মধ্যে কিন্তু 2 জন রয়েছে। তাহলে আমরা মৌলিক সংখ্যা কাকে বলবো? যে সংখ্যাগুলিকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেগুলোকে আমরা বলবো মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা আমরা কাকে বলবো? যে সংখ্যাগুলিকে 1 এবং সেই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়, সেগুলোকে আমরা বলবো যৌগিক সংখ্যা। এবার আমি ক্লাসের শুরুতে তোমাদেরকে বলেছিলাম যে 1 এই সংখ্যাটা আমাদের মৌলিক সংখ্যাও নয় আর যৌগিক সংখ্যাও নয়। কেন?
দেখো এককে যদি আমরা ভাগ করব বলি তাহলে কি এক অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে? যাবে না। তাই আমাদের কিন্তু মৌলিক সংখ্যা হতে গেলে কি হবে? কমপক্ষে দুজন বন্ধুর প্রয়োজন। আর যৌগিক সংখ্যা হতে গেলে কমপক্ষে তিনজন বন্ধুর প্রয়োজন। তাই এক যেহেতু অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাই এক আমাদের মৌলিক বন্ধুর সংখ্যাও নয়, আবার যৌগিক বন্ধুর সংখ্যাও নয়। কেমন? তাহলে আজকে এই পর্যন্তই। সরি, তাহলে তোমরা 20 থেকে 40 পর্যন্ত এই সংখ্যাগুলির মধ্যে কোনটি মৌলিক বন্ধুর সংখ্যা আর কোনটি যৌগিক বন্ধুর সংখ্যা তা তোমরা বাড়িতে একটু করে নিয়ে আসবে। আজকে এই পর্যন্তই। পরের দিন আমরা অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। স্যার হয়ে গেছে। আচ্ছা, যখন তোমার ভুল হয়ে যাচ্ছে তখন এইরকম ভাবে ও সরি বলবে না, হ্যাঁ, ওটাকে ওই রকম ভাবে, ও আচ্ছা আচ্ছা আমি তো এই ব্যাপারটা তো তোমাদের বলতেই ভুলে যাচ্ছিলাম, আর একটু হলে এরকম ভাবে মানে ও কিছু একটা বলে হ্যাঁ হ্যাঁ করবে। হ্যাঁ, ব্যাপারটা বোঝা গেল কি? আচ্ছা স্যার। মানে হ্যাঁ হ্যাঁ ওখানটায় তুমি যদি সরি বলে দাও তাহলে তুমি মানে চাকুরি হ্যাঁ, প্রার্থী ব্যাপারটা হিসেবেই থেকে যাচ্ছ, আর হ্যাঁ নিজেকে, হ্যাঁ, চাকুরি প্রার্থী ভাববে না, সবাই নিজেকে শিক্ষক শিক্ষিকাই ভাববে। ঠিক আছে স্যার। আর ঠিক রিমোটটা আছে, স্যার আচ্ছা বলো তো, বলো তো পিঙ্কু, তোমার যদি বলে যে শূন্য উম, কি সংখ্যা হবে, মৌলিক না যৌগিক? স্যার শূন্য তো মৌলিক নয় যৌগিক নয় স্যার। শূন্য মূলত স্যার হ্যাঁ এটা মানের অস্তিত্ব, স্যার বলো। মানের স্যার, অস্তিত্বহীন। বা যৌগিক সংখ্যা সবসময় তো একের বেশি হতে হবে, একের থেকে বড় হতে হবে। স্যার, হ্যাঁ বলো। এটাতে শূন্যের মধ্যে এভাবে বলা যেতে পারে কি, যে শূন্য হুম, একা হচ্ছে নিউট্রাল, কিন্তু যখনই ও কারো পাশে বসে যাচ্ছে, ওটাতে কিন্তু মানে কারোর পরে বসছে, ওটা কিন্তু তখন যৌগিক সংখ্যা হচ্ছে। হুম, এটা বলা যাবে নাকি আর শুধু শূন্যটাই আর আর ওটাকেই বলতে হবে? আর কিছু? শূন্য তো আবার সে মানের অস্তিত্বহীনতাকেও প্রকাশ করে। আর শূন্যের মাধ্যমে আমরা কোন মানে তার কোন সংখ্যার বসে বা সেই সংখ্যাটার মানকেও নির্দেশ করে। মানে একটা হচ্ছে অস্তিত্বহীনতাকে প্রকাশ করছে, আবার কোন সংখ্যার পাশে বসে তার মানটাকেও নির্দেশ করছে। স্যার, শূন্য অখণ্ড সংখ্যা। হ্যাঁ, অখণ্ড না হলে তো যৌগিক হবেও না। যৌগিক মৌলিক স্যার, মৌলিক এরকম যৌগিক করে সবই তো বলা অখণ্ড। যায়, স্যার নতুন হ্যাঁ, সংজ্ঞাতে দেওয়া আছে যে একের থেকে বড় হতে হবে। এরকম করে বলা যায় যে মানে যে কোনো একটা নাম্বারের ক্ষেত্রে বা সংখ্যার ক্ষেত্রে যদি হুম, এক এবং মানে নিজেকে ছাড়াও এক, নিজে এবং তার যে কোনো একটা উৎপাদক থাকতে পারে, তবে সেটা হলো যৌগিক সংখ্যা। কিন্তু জিরোর ক্ষেত্রে তো সেটা হচ্ছে না, একও এর হচ্ছে না, সে নিজেই হচ্ছে শুধু, কিন্তু আর অন্য কোনো উৎপাদক নেই, এই জন্য যৌগিক সংখ্যা হচ্ছে না। আর মৌলিক সংখ্যা হচ্ছে না কারণ মৌলিক সংখ্যার ক্ষেত্রেও কি বলবো, এক আর নিজেকে দিয়ে বিভাজ্য হতে হবে, তাই না? তো সেটাও হচ্ছে না, এক দিয়ে তো বিভাজ্য হচ্ছে না, সেই জন্য মৌলিক সংখ্যাও নয়, এরকম বলা যায়। মৌলিক সংখ্যার সংজ্ঞা কি আছে? এটা দুই দ্বারা বিভাজ্য, তো তাকে দুই দিয়ে 0/0টা হবে না, ওইটাই বলতে হবে। ভাগ করলে যেখানে অবশিষ্ট থাকে না। স্যার শোনা যাচ্ছে না, আমি শুনতে পাচ্ছি না। সাউন্ডটা খুব আস্তে বুঝতে আসছে পারছি না আপনার। স্যারের কথা। শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, বলুন স্যার। ব্যাপারটা হচ্ছে, আমরা যদি বলি যে কাকে জোড় সংখ্যা বা যৌগিক বলে, তাহলে দুই দিয়ে ভাগ করলে যেখানে কিছু অবশিষ্ট থাকে না, সেটাই হচ্ছে জোড় সংখ্যা বা যৌগিক সংখ্যা। শূন্যর ক্ষেত্রে দেখো, শূন্যকে দুই দিয়ে ভাগ করলে কিছু অবশিষ্ট থাকে না। তাহলে এটা যেমন একটা মানে তোমার যুক্তি মিলে যাচ্ছে। আর একটা যুক্তি আছে যেখানে হচ্ছে যে দুটো যৌগিক সংখ্যা যোগ করলে একটা যৌগিক হয়, তাই না? আমি 2 আর 4 যোগ করলে 6 পাচ্ছি। আবার একটা যৌগিকের সঙ্গে একটা মৌলিক যোগ করলে মৌলিক হয়। তাহলে আমি শূন্যর সঙ্গে যে কোনো যৌগিক সংখ্যা যোগ সব করলে ক্ষেত্রে যৌগিকই তো এটা পাচ্ছি। নয় স্যার, কারণ দুই যখন মৌলিক সংখ্যা। স্যার না, জোড় সংখ্যা হবে বোধহয়। জোড় সংখ্যা, হুম। জোড় সংখ্যা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, জোড় সব সংখ্যা। ক্ষেত্রে তো এটা হতে পারে না, কারণ না না, আমি মৌলিক তো দুই। জোড় সংখ্যার ক্ষেত্রে বলছি, না না, আমি যুগ্ম সংখ্যা থেকে জোড় বলে দিচ্ছি। হুম।
ঠিকই বলছি, আমি এটা জোড় সংখ্যার কথাটা বলে দিচ্ছিলাম। আচ্ছা, তোমার আরেকটা হচ্ছে মৌলিক স্যার সংখ্যার আর ক্ষেত্রে একটা কি বলা যেতে পারে যে জিরো তো ধরা হয় যে ইনফিনাইট, মানে কি বলবো, ফ্যাক্টর থাকে, মানে ওকে, মানে যদি অসংখ্য ওটাকে আপনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসংখ্য ইয়ে হ্যাঁ, থাকে, তো অসংখ্য ওটাকে উৎপাদক থাকে। হ্যাঁ, মানে ওই মানে ইনফাইনাইট উৎপাদক মানে থাকে, ওটাই হুম, বলা হয়, তো ওইটা কি তুমি বলা ওর যেতে পারে? সঙ্গে হ্যাঁ, ঠিক, যে কোনো সংখ্যাকেই গুণ করো না কেন সেখানে তো জিরোই আসবে। তো হ্যাঁ, ওটা একটা ভালো তো সেই যুক্তি হয়। হিসাবে ওটা মানে ইনফাইনাইট নাম্বার অফ ফ্যাক্টর যদি বলে। হুম, যদি বলে সেটা নিরপেক্ষ নাম্বারও হবে স্যার। শূন্য কি ধরনের সংখ্যা যদি বলে, সেটা নিরপেক্ষ স্যার সংখ্যাও হবে। হোল নাম্বার আর কি, মানে স্যার অখণ্ড আপনারা সংখ্যা যদি ফ্যাক্টর বলে। বলছেন কিন্তু এটা তো অবশ্যই হোল নাম্বার, পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা কিন্তু এটা জোড় হচ্ছে জোড় হ্যাঁ জোড়, জোড় সংখ্যা মৌলিক না, প্লাস জোড় বলছি। নিরপেক্ষ সংখ্যা হয়, সাহায্যকারী এইটা সংখ্যা হচ্ছে যেটা হয়। ক্ষুদ্রতম সংখ্যা যে স্বাভাবিক না, শূন্য একটা অস্বাভাবিক সংখ্যা। হ্যাঁ করা ছিল। স্যার হুম স্যার হ্যালো স্যার, বলছি যে বলো। কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয়, এই বিষয়টা আমি মানে যদি এইভাবে বলি, মানে আমি বোর্ডে একবার করে দেখাবো, আপনি দেখবেন, হুম, মানে হ্যাঁ হ্যাঁ, শূন্য দিয়ে করো গুণ করলে শূন্য আসে। করো করো। আমার স্যার সেট আপটা মানে ঠিক নেই, দেখুন। ঠিক আছে, ঠিক আছে। তা দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছি। স্যার? যদি আমি প্রথমে বলি মানে বিভিন্ন অন্য মানে ধরুন ও 5 5 5 তিনবার, এটা কি রিভার্সে আসছে? না না স্যার ঠিক আছে, এটা কি ঠিক সোজাই আছে। মিরর আসছে, ইমেজ না সোজাই না, আসছে তো? আসছে। রিভার্স হচ্ছে না, না না, রিভার্স সোজাই হচ্ছে না, আসছে। ঠিকই আছে। ও আচ্ছা, ঠিক আছে স্যার। 5 5 5 যোগ করলে পরে কত আসে? 15। এবং এরকম, তার মানে এই 5কে আমাদের কি করতে হচ্ছে? তিনবার যোগ করতে হচ্ছে, তবে আসছে 15। এটা আমি যদি শর্টে মানে ছোট করে করতে চাই, তাহলে আমরা কি ব্যবহার করি? গুণ ব্যবহার করি। তাহলে আমরা 5কে 3 দিয়ে গুণ করব, তাহলে কি চলে আসবে? 15। অর্থাৎ আমরা এটাকে আহ, তিনবার যোগ না করে একটা গুণের মাধ্যমে ছোট করে করে ফেললাম। তাহলে আমরা যদি দেখি যে শূন্যকে যদি আমরা তিনবার যোগ করি, দেখা যাচ্ছে? শূন্যকে হ্যাঁ যদি দেখা আমরা যাচ্ছে। তিনবার যোগ করি, তাহলে আমাদের আসে 0। তাহলে এটাকে আমরা যদি ছোট করে করি, তাহলে কি হবে না? 0 3, ঠিক আছে, একইভাবে 0 আসছে। স্যার এইভাবে বলা যাবে? হ্যাঁ মানে বলা স্যার যাবে। এভাবে যদি করা যায়, তাহলে যদি ঘুরিয়ে প্রশ্ন করে যে আপনি কি করে বলছেন যে 0 × 3 সমান 0ই হবে, আপনি তো ওটা নামটাও পড়ালেন না, বা আপনি ওটা মানে বাচ্চারা জানলেও না, ওটা তো আমি অন্য কোনো সংখ্যাও ওরা কল্পনা করতে পারে, এইভাবে যদি স্যার ঘুরিয়ে কোশ্চেন করে। এটার আমি একটা ছোট্ট ভিডিও করেছি, আমি ভিডিওটা দিচ্ছি না। স্যার বলছি, ও আচ্ছা স্যার, করেছেন এটা? হুম, হ্যাঁ স্যার, এটা স্যার একটু দিয়ে দিন, একটু শূন্যটা নিয়ে খুবই মানে কনফিউশন, বলছি স্যার, শূন্যটাই একটা স্যার হ্যালো স্যার, বলছি স্যার এইটা একাধিক উদাহরণ দিয়ে তারপরে যখন এটা দিয়ে বলা হবে, এটা কি বোঝা যাবে না? কি হলো? হ্যাঁ বইতে তো বোঝা যাবে। এইভাবেই আছে, বইতে এইভাবেই আছে, মানে 0 × 3 বার কতবার করে গুণ করা হচ্ছে সেই হিসাবে। একটা প্লেটে দুটো মিষ্টি ছিল, তারপরে দুটো খেয়ে নিয়েছে, এরকম কিছু নিয়েই আছে যে 0টা মিষ্টি, 3টে প্লেটে 0টা মিষ্টি, মানে 0 × 3 সমান 0, এইভাবেই ওখানে বইতে আছে। প্লেটের প্লেটের কনসেপ্টটা দিতে হ্যাঁ হবে, যেখানে কিন্তু প্লেটটাকে মিষ্টি একটাকে বা কোনো ধরছো। কিছু যখন মূর্ত দেওয়া স্যার হয় তখন তো ওটা অনেক বেশি একটা মানে এক্সাম্পল অ্যাট্রাক্টিভ দিয়ে হয়ে দিলে যায়। হয়তো ইজিলি বুঝে যাবে, কিন্তু যখন বোর্ডে আমি এভাবে বলছি, তখন মানে সংখ্যার ব্যাপারটা যখন চলে আসছে না, তখন আবার ঘুরিয়ে ক্রস কোশ্চেন হতে পারে। এবার যদি আমি ওটা বলি বিস্কুট বা চকলেট বা লেবু, স্যার এইসব দিয়ে বলে হয়তো। বোর্ডে ছবি এঁকে করলেই তো আমার হবে। কথা বুঝতে পারছি স্যার,
বলছি যে হুম। প্রথমে মূর্ত দিয়ে দিলাম, তারপরে এইভাবে বললাম, তাহলে ব্যাপারটা বোঝানো গেল। ওনারা তো তখন মানে ক্রস কোশ্চেনে এই সমস্ত বিষয় জিজ্ঞেস করে, তাই না? ধরো ওখানে তুমি বোর্ডের কাছে আছো, তো ধরো তুমি এক কাজ করো, বোর্ডে তুমি 4টে প্লেট আঁকো, 4টে প্লেট এখনই আঁকো দিয়ে হ্যাঁ এখনই আঁকো, 4টে প্লেট আঁকো। দেখা যাচ্ছে কিনা স্যার? আসলে স্যার হাতে করে ধরে রেখেছি স্যার, বোঝা। ঠিক আছে, আচ্ছা তিনটেই থাক। এবার 3টে আচ্ছা স্যার। প্লেটে, আচ্ছা ঠিক আছে, যতগুলোই হলো। তুমি এবার এক কাজ করো, প্লেট গুলোতে তুমি লাঠি বসাও বা মিষ্টি বসাও, দুটো দুটো করে বসাও। তাহলে এবার এখানটায় যে আমরা যোগের সংক্ষিপ্ত রূপ গুণ, ওটা ওটা তো বুঝতে পারছো, যদি তুমি 4টে প্লেট আঁকো আর দুটো করে থাকে, তাহলে 4 2 8খানা হবে, মানে 2 + 2 + 2 + 2। হ্যাঁ, না স্যার তাহলে এখানে তিনটেই করেছি। 6টা হবে। 3টে করেছো, তাহলে 3 2 6 হলো। তাহলে হ্যাঁ, 3 তিন দুগুণে 6 তিন হলো। কাকে 3 কাকে ডিনোট করছে? 3 ডিনোট করছে তোমার পাত্রকে। আর 2 কাকে ডিনোট করছে? 2 ডিনোট করছে পাত্রের মধ্যে থাকা বস্তুকে। ব্যাপারটা বুঝতে পারলাম তো? এই ব্যাপারে একটা হ্যাঁ ভিডিও হ্যাঁ, শেয়ার 3 হচ্ছে করেছিলেন। স্যার পাত্রকে ডিনোট হ্যাঁ করছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এবার পাত্রের মধ্যে যদি একটিও মিষ্টি না থাকে, পাত্রের মধ্যে একটিও যদি মিষ্টি না থাকে, তাহলে ওগুলো পাত্রগুলো ফাঁকা হয়ে গেল। হ্যাঁ, পাত্রগুলো ফাঁকা তাহলে হয়ে গেল। তাহলে 3টে পাত্রের মোট মিষ্টি কটা হবে? 0টা মিষ্টি। হ্যাঁ, 3 হলো, আর এখানে শূন্য মিষ্টি আছে, 0 তাই শূন্য দিয়ে 0 গুণ 0। হলো। হ্যাঁ, তাহলে 3টে পাত্র মিলিয়ে আমি 0টাই মিষ্টি পাচ্ছি, পাত্র ফাঁকা পড়ে আছে। হ্যাঁ আচ্ছা স্যার। স্যার, বলছি এই ক্ষেত্রে 2 গুণিতক 3 হবে না? মানে 2টা তো গণ্য, তারপর 3টা তো গুণক নাকি? না না, 3টে পাত্র, 3 হবে। না না, হ্যাঁ বুঝতে পেরেছি স্যার, ওটা আমি বলছি না। আমি হুম বলছি যে হুম আম, গণ্য গুণক যেটা আর কি, তো যে বস্তুটা আছে, ধরুন দুটো করে মিষ্টি আছে, তাহলে দুটো হুম করে মিষ্টির 3টে দল, তাহলে 2টা হুম। গণ্য আর 3 গুণক হ্যাঁ কি? হ্যাঁ 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 হ্যাঁ, 2টা গুণ্য 3, যাকে দিয়ে গুণ করছো। হ্যাঁ, এবার আচ্ছা, এটা যেহেতু দুজনাই একই সঙ্গে থাকে, সেই জন্য গুণ্য গুণক মানে সেই নিউট্রন পজিট্রনের মতন, অসুবিধাটা একজন হয় না, হ্যাঁ মানে হ্যাঁ, একই অসুবিধা ব্যাপার, হয় না। হ্যাঁ হ্যাঁ, ভাজ্য সেটাই। ভাজকের ক্ষেত্রে সেটা করা যায় না। স্যার একটা আচ্ছা, কথা বলছি স্যার, এখানে কি নামতার হুম। কথাটা উল্লেখ করা যাবে যে 2 গুণিতক 3, নিজে নামতার কথাটা কোনোভাবে কি বলা যাবে না? কিভাবে না, বলবো তাহলে? নামতা প্রথমে মানে নামতাতে আসতে হবে তা নয়, নামতাটা সবাই রোড লার্নিংই করে বেশিরভাগ, মুখস্থর মতন। তো নামতা আর একটা ছাড়াই কথা এটা স্যার, বলা বলছি যাবে। যে গুণ, হুম, হ্যাঁ স্যার বলছি গুণের ক্ষেত্রে ধরুন আমি বললাম যে 3 বার 2 গুণ হলো 6, তো এটাকে শর্টে আমি 2 গুণিতক 3 সমান 6, এইভাবে আমি হ্যাঁ আবার উদাহরণ দিলাম 2 গুণিতক 4 মানে 8। কিন্তু এই হ্যাঁ জিনিসটা তো ওনারা বলতেই পারে যে এবার 2 গুণিতক 8 2 গুণিতক 4 মানে 8 কি করে আসছে, সেটা বাচ্চাদের কি করে বোঝাবে বা ওরা তখন কি করে জানবে? সেই মুহূর্তে কি আমি এটাই বলবো যে ওরা প্রথম দিকে যোগ করেই শিখবে, তারপরে যখন নামতার হ্যাঁ হ্যাঁ কনসেপ্টে হ্যাঁ, আসবো বা ঠিক ঠিক ঠিক। বা হ্যাঁ হ্যাঁ খরগোশ লাফাচ্ছে ওইগুলোতে, ওগুলোর মাধ্যমে শেখাবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার নামটা আচ্ছা, এক্স্যাক্টলি কোন ক্লাসে রয়েছে? নামতা তো নামটা 2 থেকে মোটামুটি শুরু। 2, হ্যাঁ 2 বা 3 থেকে খুব ভালোভাবে আছে। হ্যাঁ, 2 থেকে 2 শুরু এও আছে, হয়েছে, হ্যাঁ। 3তে গিয়ে স্যার ওটা একটু 3 বড় বড় বইতে ইয়ে। স্কুল দেখলাম, তো 2 3 থেকেই শুরু গণিত হয়েছে বইতে না দেখলাম, মানে? মানে আমার হ্যাঁ গণিতটাতে দেখলাম। হ্যাঁ, স্ট্রাকচার থ্রি হিসাবে ওই আছে বইতে সেটা। না স্যার। লাইন লাইন করিয়ে প্রথমে লিখিয়েছে, দিয়ে মানে আমি 4-এরটা দেখছিলাম যে 4 তারপরে হুম, 8 এরকম জাম্প করে করে মানে ব্যাং লাফাবার মতো দিয়ে দিয়ে নামতাটা শিখিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার একটা জায়গা হ্যাঁ, ক্লিয়ার হলো ডেমোতে না কি স্যার। পরিবর্তন তো করতে স্যার হবে একটু স্যার একটা যদি আমাকে বলে দেন। এটা বলুন যে আগে বাচ্চারা নামতা শেখে স্কুলে না আগে বাচ্চারা গুণ শেখে স্কুলে? আগে গুণ শেখে। আচ্ছা। হুম। স্যার স্যার মানে নামতাটা ডেমোতে স্যার হ্যাঁ বলছি, কোথায় কি স্যার হ্যাঁ বলবো? হ্যাঁ, বলো। স্যার স্যার বলছি, ওই যে বললেন না মৌলিক যৌগিক সংখ্যার ক্ষেত্রে যদি ক্রস কোশ্চেন করে যে শূন্য তাহলে কি সংখ্যা, তখন স্যার কি এক্সাক্ট কি উত্তরটা দেবো সেটাই বুঝতে আচ্ছা পারলাম না স্যার। আচ্ছা, এক মৌলিক না যৌগিক কেন হচ্ছে না, এর কারণটা কি কি বললে? হ্যাঁ স্যার স্যার, এক মূলত মৌলিক যৌগিক মৌলিক বা হচ্ছে না, যৌগিক কারণ হতে হলে একের তো উৎপাদক উৎপাদক। একটা। স্যার, দুটো উৎপাদক হতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মৌলিক মৌলিক হলে দুটো যেটা সংখ্যার উৎপাদক ক্ষেত্রে হতে 2 হয়। উৎপাদক হতে হয়।
কিন্তু এককে আমরা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারছি না, মানে উৎপাদক একটার বেশি হচ্ছে না, সেই জন্য এক মৌলিকও নয়। আর যৌগিক সংখ্যার ক্ষেত্রেও তাই, উৎপাদক দুইয়ের বেশি মানে 2 হতে হয় বা 2 এর অধিক হতে হয়, কিন্তু একে আর আমরা অন্য কোনো সংখ্যা দ্বারা শূন্যর ভাগ ক্ষেত্রে তো প্রচুর পাচ্ছি এরকম, হ্যাঁ তো সেক্ষেত্রে সেই জন্য শূন্য। উৎপাদক প্রচুর পাচ্ছি, মানে এটাই তো বুঝতে কোনো পারছি না। সংখ্যাকে তো এক এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় মৌলিকের ক্ষেত্রে, তো শূন্যর ক্ষেত্রে তো আমরা শূন্য দিয়ে ভাগ করতে পারবো না, তাহলে ওটা তো মৌলিক বা শূন্যকে যৌগিক শূন্য কোনো দিয়ে ভাগ ব্যাপারই করা, আসবে না। হ্যাঁ শূন্যকে শূন্য দিয়েও স্যার ভাগ করতে পারবে শূন্যর না। যেটা কথাটা সেটা ওই তিনটেরটাই বলতে হবে, মানে একটা বলতে হবে যে ওটার মানে ইনফাইনাইট ফ্যাক্টরস আছে, আর দ্বিতীয় বলতে হবে যে ওর মধ্যে কোনো এক বা আদার সংখ্যার কোনো আমরা মানে উৎপাদক পাই না। আর আরেকটা যেটা বললেন স্যার মানে যৌগিক সংখ্যার ক্ষেত্রে এক বা তার থেকে বেশি যে যৌগিক সংখ্যাগুলোর ক্ষেত্রে হয় উৎপাদক, সেইটাও হয় না। তো আমার মনে হয় তিনটে কন্ডিশন বলাটা মানে ঠিক হবে না। হ্যাঁ ঠিকই বলেছো, যেটা হচ্ছে আমরা যেমন মিনিমাম মানে মৌলিক পাচ্ছি, ক্ষুদ্রতম মৌলিক পাচ্ছি 2 গিয়ে, একে যখন যাচ্ছি তখন এক মৌলিকও না যৌগিকও না পাচ্ছি, আবার যখন শূন্যতে যাচ্ছি তখন আমার মনে হচ্ছে আমি কিছুই পাচ্ছি না, কিন্তু আসলে আমি সবকিছুই পাচ্ছি, কারণ শূন্য মানে কিছুই না তা নয়, শূন্য মানে হচ্ছে সবকিছুই। বুঝতে হোল পারলে নাম্বার। শূন্য, হ্যাঁ শূন্য মানে সবকিছুই, কিরকম সবকিছুই, যে শূন্যটা দিয়ে আমরা আকাশকে বোঝাই, সেই আকাশকেই সেই আকাশই শূন্য, বলে না মহাশূন্য। হ্যাঁ তো ওইটাই আসলে শূন্য, ওই শূন্য মানে তাই ফাঁক। তোমরা শূন্যটাকে বুঝতে গেলে তোমাকে মানে যেখানে শূন্য আবিষ্কার হয়েছে সে ভারতে, তোমাকে গণিতজ্ঞদেরকে জানতে হবে আগে, এবং সেই গণিতজ্ঞ যে যে কজন গণিতজ্ঞ শূন্য নিয়ে কাজ করেছেন তার মধ্যে ব্রহ্মগুপ্ত, ভাস্করাচার্য দ্বিতীয় এবং আর্যভট্ট, এই 3 জন আছেন। তো এবার এই ভাস্করাচার্য দ্বিতীয়তে যদি যাই তখন তোমার এই যে শূন্যটা যে আসলে শূন্যর সঙ্গে সঙ্গে অসীম, এই কনসেপ্টটা পাচ্ছি। শূন্যের ধারণা প্রথম ব্রহ্মগুপ্ত দিয়েছেন, আর আর্যভট্ট শূন্যকে মানে গণিতে প্রয়োগ করেছেন এবং তার প্রতীক তৈরি করেছেন। এবং এই ক্ষেত্রে শূন্য, ওই যে শূন্য মানে হচ্ছে এটা গোটা আকাশ যেটা আছে সেই আকাশকেই শূন্য আকারে গোল আকারে লেখা হয়, যেটা আর্যভট্ট দেখিয়েছেন। এবার এই ক্ষেত্রে একটা মজার কনসেপ্ট আছে, যে কনসেপ্টটা হচ্ছে যেমন ধরো শূন্যের ধারণা, এর আগের বার ডেমোতে সব থেকে বেশি ব্যবহার হয়েছিল শূন্যের ধারণা, জানো তো, এটা বলেছিলাম এর আগেও হয়তো, যেখানে বলে দিচ্ছিল যে শূন্যের ধারণা বাদে অন্য হ্যাঁ, কিছু যদি থাকে মানা তো করুন। করেছিল। হ্যাঁ তো সেই ক্ষেত্রে শূন্যের ধারণা যদি তুমি ইউনিক ভাবে দাও, ধরো এই ইউনিক ভাবে যে আইসিএসসি বোর্ড যেখানে আছে সেইখানে আবার শূন্যের ধারণাটা ইউনিক ভাবে দেয়। কিরকম ইউনিক ভাবে দেয়, ওরা একটা গল্প বলে বাচ্চাদেরকে, মানে প্রি প্রাইমারিতে ধরো বা 1-এ কিরকম গল্প থাকে, যে একদিন একটা ম্যাথামেটিশিয়ান সে কি করেছে, সে সমস্ত নাম্বারকে ডেকেছে, কারণ ওখানে নাম্বারসদের মিটিং হবে। তো যে নাম্বারসদের মিটিং হবে ওখানে সব নাম্বার এসছে, 1 2 3 4 সবাই এসছে, কিন্তু ম্যাথামেটিশিয়ান মিটিং শুরু করতে পারছে না। কেন শুরু করতে পারছে না, ম্যাথামেটিশিয়ান বলছেন যে এই এখনো তো একজন অ্যাবসেন্ট আছে, কে আসেনি, তো দেখা যাচ্ছে যে শূন্য আসেনি, জিরো আসেনি। আচ্ছা জিরো কেন আসেনি, সবাই খুঁজছে জিরোকে, জিরো জিরো কোথায় পেলে তুমি, তখন দেখা যাচ্ছে যে জিরো একটা গাছের পিছনে লুকিয়ে আছে। তখন ম্যাথামেটিশিয়ানকে জিজ্ঞেস করছে, জিরো তুমি মিটিং এ কেন এলে না, তুমি মিটিং এ না এলে তো হবেই না, তুমি তো মোস্ট ইম্পর্টেন্ট, তোমাকে তো আসতেই হবে মিটিং এ। তখন জিরো বলছে যে আমি কি করে যাব মিটিং এ, আমার তো কোনো ভ্যালুই নেই। যখন এক থাকে ও তো তাও একটা বোঝায়, যদি 2 থাকে তাও তো ওকে দিয়ে 2টো বোঝায় ভ্যালু, যদি 5 থাকে ওকে দিয়ে 5টা জিনিস আছে ভ্যালু, ও ভ্যালু বোঝায়, কিন্তু আমার তো কোনো ভ্যালুই নেই, আমি কি করে যাব। তখন ম্যাথামেটিশিয়ান বললেন কিন্তু শূন্যকে ছাড়া তো, মানে ওইখানে কনসেপ্টটা শূন্যকে ছাড়া তো চলবে না। তখন বাকি সবাই শূন্যকে বলছে, না না তুমি না এলে তো হবেই না, তুমি না এলে আমাদের তো ভ্যালু তো শুধু ফেস ভ্যালুই থাকবে, আমাদের তো কারো প্লেস ভ্যালু থাকবেই না। তখন ঠিক হলো, ম্যাথামেটিশিয়ান বললেন, শূন্যকে বুঝিয়ে বললেন যে এমনিতে তুমি ভাবছো তো তোমার ভ্যালু নেই, কিন্তু তুমি যদি না বসো কারো বাম ডান পাশে, তাহলে কিন্তু এই আমাদের যে ডিজিট আছে ডিজিট থেকে নাম্বার তৈরিই হবে না। তাহলে এইটার মাধ্যমে দেখো অনেকগুলো কনসেপ্ট দেওয়া যায়, এক হচ্ছে জিরোর ভ্যালু, প্লেস ভ্যালু, ফেস ভ্যালু, এই অনেকগুলো কনসেপ্ট এরকম ভাবে গল্পের আকারে বলে দেওয়া যায়। তো এই গল্পটা তোমাদেরকে বললাম, তোমরা এটাকে বিভিন্ন জায়গায় প্লেস ভ্যালু ফেস ভ্যালু দিতে গেলেও এই গল্পটাকে তুমি ইউটিলাইজ করতে পারো, তাই না, আবার শূন্যের ধারণা দিতে গেলেও এটাকে ইউটিলাইজ করতে পারো।
এটা একটা সুন্দর ইউনিক ব্যাপার হবে। স্যার আমার ওই রিলেটেডই একটা প্রশ্ন ছিল, এই যে স্যার লাস্ট যে দিদিভাই যে ডেমনস্ট্রেশন দিলেন, তো হ্যাঁ ওই ডেমনস্ট্রেশনটাই মানে একটু কাইন্ড অফ আমার মনে হয়েছিল যে অনেকটা সময় নিয়ে, তো যদি স্যারেরা বলে হুম থাকেন যে একঘেয়েমি হয়ে যাচ্ছে, একই জিনিস মানে বারবার ইয়ে লাগছে, তো সেক্ষেত্রে হুম বিষয়টাকে মানে ওই ডেমনস্ট্রেশনটাকে কি করে আমি একটু ইউনিক করতে পারবো, টপিকটাকে কিভাবে করা যেতে পারে আর একটু ইউনিক এবং একটু হ্যাঁ স্যার, অ্যাক্টিভিটি বেসও আমরা থাকবে। কোথায় কোথায় হুম পরিবর্তন কি করতে হবে একটু বলে দিন। হ্যাঁ, ওই যেটা হচ্ছে যে পরিবর্তন করতে হবে না তোমার, যেটা হচ্ছে তোমার যে উদাহরণগুলো একটু কমিয়ে দাও, তাহলেই হবে। মানে তুমি একই ধরনের উদাহরণ একটাই দাও, তাছাড়া তুমি বাকি সমস্ত ডিটেলসই ছুঁয়ে গেছো, অসুবিধা নেই। স্যার মানে কোন উদাহরণগুলো বলছেন? না মানে তুমি যে কথাটা বলছো, ধরো ওখানে যে উৎপাদকে ভাঙছো তো, হ্যাঁ, তো হ্যাঁ ওই কথাটা কোথাও কোথাও তোমার হয়তো রিপিট হয়ে যাচ্ছে, তো সেই জন্য। আর এটা অনলাইনে দেখছে বলে হয়তো এরকম লাগছে, তোমার যখন অফলাইনে হয় তখন এতটাও সমস্যা হবে না। স্যার, ওই মানে ব্যাপারটা ওই সংখ্যা নিয়ে খেলার ব্যাপারটা, ওটা আমারও মনে হচ্ছিল যে ব্যাপারটা একঘেয়েমি হয়ে যাচ্ছে, কিন্তু আমি হুম কিভাবে ওটা চেঞ্জ করবো আমি বুঝতে পারছি না। মানে ওটা কি করবো বুঝতেই পারছি না। স্যার 10 হুম পর্যন্ত যদি করে 20 পর্যন্ত না করে তাহলে অনেকটা সময় স্যার, হ্যাঁ 10 পর্যন্ত হ্যাঁ, হবে না আমার মনে হয়। দশ 10 পর্যন্ত আসলে সবগুলো পাচ্ছে না যে। হ্যাঁ স্যার, সবগুলো হচ্ছে না, 10 মানে 20 পর্যন্ত হুম নিতেই হবে, হুম, অন্তত 10 15 পর্যন্ত তো পর্যন্ত তো নিতেই অনেকগুলোই হবে। হচ্ছে না। তাই হয়তো ডেমোটা তো সংখ্যাটা কমিয়ে 15। স্যার ডেমনস্ট্রেশন ওটা করতে ডেমোটা করতে যদি একটু শেখানো। অ্যাট্রাকটিভ করা যায়, যাতে ডেমনস্ট্রেশনটা একটু অ্যাট্রাকটিভও লাগে এবং মানে আকর্ষণীয় হয়, সেক্ষেত্রে যদি কিছু কথা যদি অ্যাড করে দিতে বলেন। স্যার বলছি, হ্যাঁ বলো। আমার মনে হয় স্যার একবার যেটা কাটা হয়ে যাচ্ছে সেটা নিয়ে আর বেশি না বললেই ভালো, তাহলেই তো কমে যাবে। বলো কোনটা, বুঝতে পারলাম না। মানে স্যার যেটা একবার ধরুন 2 এর গুণিতক হিসেবে যেটা কেটে দিচ্ছে, সেটা হ্যাঁ, আবার মানে সেটা আর বলার সেটা দরকার নেই। নিয়ে আর না বললেই তো কমে যাবে। হুম হুম, হ্যাঁ ওখানে স্যার অনেকটা আমার শব্দ কমে যাবে। স্যার স্যার আমার মনে হুম হচ্ছে বলো। ওই মানে সংখ্যা লিখে না করাটাই বেটার, প্রথমে যদি ওইভাবে মানে উৎপাদকের কথাটা ওটাই আর কি, যে দুটো উৎপাদক থাকলে মৌলিক আর তার থেকে বেশি থাকলে যৌগিক, এই ব্যাপারটাকে একটু গল্প আসলে আকারে বলে যদি ব- শুরু করা যায় তাহলে মানে যে ভালো কনসেপ্টে হয় না আছে আমার। না, প্রাইমারিতে যে কনসেপ্টে আছে এটা, হ্যাঁ সেটা হচ্ছে তোমার ওই ছাঁকনি কনসেপ্ট, বুঝতে পেরেছো? তো ওই হ্যাঁ স্যার, জাস্ট ছাঁকনি কনসেপ্ট, ইরাটোস্থিনিসের ছাঁকনি। হ্যাঁ এরাটোস্থেনিসের ছাঁকনি, ওটা যখন ওই কনসেপ্টে করতে গেলে তো স্বাভাবিকভাবেই অনেক দূর পর্যন্ত লিখে তারপর কেটে ইয়ে করতে হয় তো। তো হ্যাঁ 100। এইটা, হ্যাঁ তো এবার এই এই যে ব্যাপারটা আছে, এইটা তুমি ছোট করে করলেও, মানে যখনই মৌলিক যৌগিক করছো ব্যাপারটা কিন্তু কিভাবে অল্প সময়ে করা যায়, এটা একটা চ্যালেঞ্জও কিন্তু, এটাতে আরেকটু স্যার আমি ইম্প্রোভাইজ একটা করতে বলতে হবে। সেক্ষেত্রে কথা। উনি যেভাবে বললেন যে যে সংখ্যাটা কাটা হয়ে গেছে সেই যে সংখ্যাটাকে তো সংখ্যাটা আমরা কেটে নিলাম যাচ্ছে না। সেটা বলছো না, সেটা হ্যাঁ, না বললে হয়তো আমার মনে হয় প্রথমে সেটা 20%। বলে দিলাম যে যে সংখ্যাগুলো বেঁচে হ্যাঁ আছে সেগুলো নিয়ে মানে কাটা হয়নি হ্যাঁ, সেই তাহলে সংখ্যাগুলো নিয়ে আমরা তাহলে ইয়ে করবো। ওটা তুমি একবার করো, দেখো আমার মনে হতে 20% টাইম বেঁচে যাবে। স্যার স্যার ডেমোর জন্য মোটামুটি 3-4 মিনিট সময় দেবে, না তারও কম দেবে? সব মিলিয়ে অ্যাভারেজে ডেমো প্লাস ইন্টারভিউতে অ্যাভারেজে 7 মিনিট সময় পাবে, এবার এখানে 2-4 মিনিট এদিক ওদিক হতে পারে। স্যার স্যার এমনিতে হুম আমার ডেমোর একটা কোশ্চেন কনসেপ্টটা ছিল। ঠিক ছিল মানে, বা হুম। ভয়েস, স্যার এমনিতে ডেমোর কনসেপ্টটা হ্যাঁ, না ঠিক না, ছিল বা এটা ভয়েস? তোমার ঠিক ছিল, ঠিক ছিল, ওগুলো নিয়ে সমস্যা নেই। ঠিক আছে। স্যার আমি স্যার একটা কোশ্চেন হ্যাঁ বলো। বলছিলাম, আমি বলছি স্যার স্যার হঠাৎ বলছি করে সেখানে ডেমোটা থামিয়ে দিতে পারে স্যাররা? বলছি স্যার মানে হ্যাঁ, যদি ডেমো আমি থামিয়েও দিতে বলে মানে অনেক সময়। গান্ধীজি আঁকি, তাহলে স্যার সময় বেশি লেগে যাচ্ছে, মানে একটু যদি 1.5 মিনিটের মধ্যে গান্ধীজি এঁকে নিয়ে তারপরে যদি মানে করি, মানে বাচ্চাদেরকেও ধরুন আঁকাচ্ছি, বিষয়টা মানে ছবিটা, তাহলে কি স্যার কোনো প্রবলেম হবে? মানে 2 দিয়ে সহজ একটা গান্ধীজি আঁকা, নিজেরাও আঁকতে পারবে, এরকম যদি করি তাহলে কি মানে দেয়া যেতে পারে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেওয়া যেতে পারে।
বরং এটা আমি একজনের কনসেপ্টে দেখেছিলাম, একজন দিয়েছিল, সেটা হচ্ছে যে ও গান্ধীজি, নেতাজি, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, এই সমস্ত যে গুরুত্বপূর্ণ বাঙালি যেগুলো আছে সেগুলো খুব সহজে কয়েকটা রেখা দিয়ে প্রকাশ করছে। হ্যাঁ স্যার, এবং রেখা দিয়ে হ্যাঁ, সে রেখা দিয়ে প্রকাশ করছে, আর দিয়ে ওর সঙ্গে ওটাকে মানে তোমার ইয়ের সঙ্গে জুড়ে দিচ্ছে, বাঙালি সেন্টিমেন্টের সঙ্গে জুড়ে দিচ্ছে, দিয়ে তারপরে আবার একজন ওটা দিয়ে করলো একটা কবিতা, কুসুম কুমারী দাসে আমাদের দেশে হবে সেই ছেলে কবে। স্যার আমার হুম। একটা প্রশ্ন যে হ্যাঁ আমরা বলো। একটা প্রশ্ন ছিল, বলছিলাম অনেকক্ষণ যে থেকে একটা বলবো বলছি। বাচ্চাকে হ্যাঁ বলো যে বলো। বলেনি একটু, হ্যাঁ আমারটা খুব ছোট। বাচ্চাদের স্যার আমি একটু বলি না, আমারটা একদমই ছোট। আমি স্যার বলছিলাম, আমি একটা জিনিস মানে অতটা মানে বুঝতে পারছি না যে একটা বাচ্চাকে আমি এ এন এন্ড দি এই দুটোর মধ্যে ডিফারেন্সটা খুবই ইজিলি কি করে বোঝাবো। এ এনটা তো বুঝিয়ে দিতে পারবো, কিন্তু যখন হুম। দিটা আসবে তখন আমি এই দুটোকে মানে খুবই ইজিলি কি করে বোঝাবো। মানে এক্সাম্পল দিলে তো স্যার অনেক বড়দেরকে বোঝানোটা তো ইজি, কিন্তু ছোট বাচ্চাকে কি করে বোঝাবো সেটা ওটাই তো বুঝতে আমি পারছি না বলছিলাম, স্যার। ছোট বাচ্চাদেরকে বোঝানোটাই সব থেকে বেশি কঠিন। হ্যাঁ স্যার, মানে কি করে ওটা আমি বুঝতে পারছি না। মানে আমি দিয়ে যদি বলছি যে একটাই আছে যেগুলো সেইগুলো, কিন্তু এবার গিভ মি দা পেনও হতে পারে, আবার দা সানও হয়, তো ওইটা আমি ঠিক পাচ্ছি না ঠিকঠাক না করতে। ওটা তোমার গিভ মি দা পেন ওখানটায়, ওটা তুমি পরে আসো। এবং গিভ মি দা পেন মানে ওটা দ্যাট পেন, মানে এই কনসেপ্টটাই, দ্যাট পেন মানে এই একটা পেন। স্যার আপনি হ্যাঁ একটু তুমি তাহলে আমাকে একটু 2 লাইনে বলে দিন না কিভাবে করবো ওটা। হ্যাঁ, এটা মানে ব্যাপার হচ্ছে তুমি এরকম ভাবে বলো, জানো আমি যদি বলি তোমাদেরকে গিভ মি এ পেন, তাহলে কি হুম। হবে, সবাই তার পেনটা নিয়ে আমার কাছে চলে আসবে যে ম্যাম এটা নাও, ম্যাম আমারটা নাও, ম্যাম আমারটা নাও। হ্যাঁ, তো তখন মানে আমি তো আগে থেকে ডেফিনিট করে বলে দেইনি আমি ওর পেনটাই নিব, আমি তো বলছি না আমি রুমকির পেনটাই নিব, আমি শুধু বলছি গিভ মি আ পেন, তখন সবাই আমার কাছে পেন নিয়ে চলে আসছে, তাহলে এটা ইনডেফিনিট হচ্ছে। কিন্তু আমি যদি ডেফিনিট করে বলে দিই না না আমি রাজুর কাছ থেকেই পেনটা নেব, রাজু হুম। গিভ মি দা পেন, ব্যাপারটা বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার, তাহলে হ্যাঁ ওখানটায় আমি বুঝতে পেরেছি। নির্দিষ্ট করে দিচ্ছি, তাহলে এটা সহজ হ্যাঁ, হয়ে গেল। আচ্ছা হুম। আচ্ছা স্যার, ঠিক আছে। হুম। আর স্যার ঠিক তাহলে আছে। কি ওই দা সান দা মুন এগুলো কি পরে বলতে হবে, না এতটা বলেই আমি আর্টিকেল ওই মানে ওই অ্যান আর এ আর দিয়ে এটা শেষ করতে পারি? আরেকবার বলো। স্যার আমি বলছিলাম যে আমি যখন এ অ্যান এবং দিটা পড়াচ্ছি তখন আমি এটা ডিফারেন্সটা আপনি যেটা বললেন আমি এভাবে বুঝিয়ে দিলাম। এবার হুম। তারপরে যখন আমরা যেমন ছোটতে শিখেছিলাম যে আমাদের পৃথিবীর মানে যেগুলো একটা একটা আমরা দেখতে পাই, দা মানে ইউনিভার্স বা দা সান বা দা মুন, এই কনসেপ্টটা কি তারপরে আমি অ্যাড করতে পারি? হ্যাঁ অবশ্যই করতে পারো। স্যার মানে সেখানেও কি একটা আমি যে ওটা বলে আছে, দেবো যে ডেফিনিট করে বলছি, যেহেতু একটাকেই বলছি তাই জন্য ওখানে আমি দি বসাচ্ছি। হ্যালো হ্যালো স্যার, শুনতে হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এই কথা একেবারে ইয়ে হয়ে যাচ্ছে। হ্যালো স্যার, শুনতে হ্যাঁ পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি, বলো বলো। স্যার বাচ্চাদের পরিবেশের ধারণা কিভাবে দেবো আরেকবার বলবেন? আপনি একদিন বলেছিলেন, আমার খেয়াল হচ্ছে না, একটু বলবেন আরেকবার? এর আগের দিন কি বলেছিলাম, কারো খেয়াল আছে গো? হ্যাঁ স্যার, বলেছিলেন যে পরিবেশ বইটা থেকে টপিক গুলোকে ভালো করে দেখে নিতে, প্রত্যেকটা টপিক। না পরিবেশের ধারণার ক্ষেত্রে কিছু বলেছিলাম, কিভাবে পরিবেশের ধারণা না স্যার, হবে এক্সাক্ট বলেননি স্যার, এটা? বলেছিলেন হ্যাঁ এইটুকুই বলিনি, বলেছিলেন, আর হ্যাঁ কিছু তাই তো। বলেননি। হুম। আচ্ছা, পরিবেশের ধারণা তোমরা বইয়ে যদি দেখো তাহলে পরিবেশের ধারণা বইয়ে ওই যেটা বলা আছে আমাদের আশেপাশে যা আছে যেটাকে এরকম ভাবে ভাগ করে দিয়েছে, মানে ধরো ক্লাসরুম সিচুয়েশনেই যদি বলা যায়, তাহলে ক্লাসরুম সিচুয়েশনের মধ্যে আমরা এমন অনেক কিছু জিনিস দেখতে পাচ্ছি যারা লিভিং, যাদের প্রাণ আছে, আবার এমন কিছু জিনিস আছে যাদের প্রাণ নেই, তাহলে এরকম ভাবে ওরা পরিবেশটাকে ভাগ করেছে বাচ্চাদেরকে বোঝানোর জন্য। হ্যাঁ, যেখানে জড় পরিবেশ, তারপরে প্রাকৃতিক পরিবেশ, তারপরে আর একটা করে সামাজিক পরিবেশ দিয়েছে। তাহলে এই রকম ভাবে আর কি পরিবেশের যে প্রকারভেদ বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তো তোমরা
মানে পরিবেশ এইটা এটা হচ্ছে আসলে অর্থ কি, পরিবেশ এসছে কোথা থেকে, বেষ্টন করে আছে আমাদের পারিপার্শ্বিক যা কিছু আমাদেরকে বেষ্টন করে আছে তাই পরিবেশ। তাহলে আমাদের চারিপাশে বা আমাদের পারিপার্শ্বিক যা কিছু আমাদেরকে বেষ্টন করে আছে, এই কনসেপ্টটাই ওখানে বিভিন্ন রকম ভাষাতে প্রকাশ পাচ্ছে। তো এখন যে ধরো সামাজিক পরিবেশ বলা হচ্ছে, তাহলে এই সামাজিক পরিবেশে তো আমরা তো সামাজিক পরিবেশের মধ্যে এখন তো সোশ্যাল মিডিয়াও চলে আসছে সামাজিক পরিবেশের মধ্যে, এবং সামাজিক পরিবেশের ক্ষেত্রে আরো একটা বিষয় জড়িয়ে যাচ্ছে, যেখানে শুধু সামাজিক মানে আরেকটু বড় যখন হয় তখন আর্থ সামাজিক পরিবেশ জড়িয়ে যায়। তো অত সূক্ষ্মতায় যাওয়ার দরকার নেই, কিন্তু শুধুমাত্র ওই ভৌত, জৈব আর সামাজিক এই 3 ভাগে পরিবেশকে ভাগ করে বাচ্চাদেরকে বোঝানো হয়েছে। এবার এটা তুমি তোমার মতন করে সহজভাবে বাচ্চাদের সামনে রাখবে। হ্যালো স্যার। স্যার ওটা একটু এই যে দা আর দি বলছিলেন যে যখন দা আর দি না দুটো যেমন সেম নয়, একটা কনসোনেন্টের সাথে বসে, একটা হ্যাঁ ভাওয়েলের সাথে হ্যাঁ মানে আগে হ্যাঁ বসে। হ্যাঁ তো এটা কি বাচ্চাদের বলতে হবে নাকি মানে এটা প্রাইমারিতে না এটা? জেডপিডি হবে, জেডপিডি মানে তুমি এটা উম একদম ছোট বাচ্চাদেরকে যখন হচ্ছে ডেফিনিট আর্টিকেল হচ্ছে তখন প্রথম ক্লাসেই এটা বলার দরকার নেই, যদি না মানে এটা ডিপেন্ড করে যে কোন ক্লাসের মানে কোন এলাকার বাচ্চাদেরকে তুমি অ্যাড্রেস করছো। যদি মেট্রো মানে সিটির কি বাচ্চা থাকে, করে আমার মনে হয় তখন উত্তরটা করা উচিত হ্যাঁ ভালো, কারণ হ্যাঁ ওইটুকু বয়সে ওই দা আর দির ডিফারেন্সটা একটু কঠিন হয়ে যায়। পার্থক্য হ্যাঁ হবে না। কারণ ওরা এটা শুধু রিডিং পড়াও তো শিখছে যদি না হয় স্যার। মেট্রো সিটিতে বলা যেতে পারে। না মানে যখন ওরা রিডিং পড়ছে ওরা, তাহলে তো ওদের শিখতে হবে না? হ্যালো স্যার, শোনা যাচ্ছে? হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে স্যার পাইনি, বলছি, আমার কল চলে এসেছিল। হুম। আচ্ছা বলছি স্যার আমার 27 তারিখে তো এক্সাম আছে, ফাইনালের জন্য আমি গল্প পুরোটা করছিলাম, যদি বলে নিজের পছন্দর মতো। বলছি স্যার এই যে গল্প পুরো আচ্ছা, পড়াতে গেলে কিছু কিছু মানে যে শব্দের সন্ধি বিচ্ছেদ সেগুলো কি করতে হবে? মানে ওদের কি কি ওই পাঠের মধ্যে যদি আমাকে দেখানোটা করলে কি ভালো হবে স্যার, যদি দেখায়? কি কালারে আছে সন্ধি বিচ্ছেদ গুলো বলো তো, বইটা আছে হাতের কাছে? না স্যার বইটা এখন নেই, মানে কালার বলতে এমনি তো যেমন কবিতাটা আছে, যেমন সে সত্তরে থুত্তুরে এইগুলো কি স্যার সন্ধি বিচ্ছেদ করে দেখাতে হবে এই সমস্ত না শব্দগুলো? না, সবগুলো দরকার নেই আসলে, আমাদের বইয়ের কালারের উপরে না কি লেখাটা আছে, লেখার কালারের উপরে অনেক কিছু নির্ভর করে। হুম, এটা লালে আছে না নীলে আছে, যাই হোক ওটা আমার মনে পড়ছে না। ওটা সন্ধি বিচ্ছেদ না করলেও ওইগুলো মানে ব্যাপারটা হচ্ছে ওখানে এমফ্যাসিস যদি করা থাকে, যদি আলাদা করে কালার দিয়ে করে করে দেওয়া থাকে, তাহলে ওখানে গুরুত্ব বোঝায়, মানে ওই কালারের মধ্যে অনেক নির্দেশ থাকে, মানে তুমি বোর্ড ওয়ার্ক কোনটা করবে না আচ্ছা করবে সেটা ওই ওখান দিয়েই বোঝা যায়। তো তুমি যখন এর পরে বইটা দেখবে, তুমি দেখে নেবে ওখানে যে রংগুলো আছে সেই রঙের সঙ্গে সঙ্গে নির্দেশ লেখা আছে, হয় বইয়ের নিচে লেখা আছে বা শেষে লেখা আছে। বুঝতে পারলে তো ব্যাপারটা? আচ্ছা তো স্যার, আর বলছি স্যার সবগুলোই তো হুম। স্যার সন্ধি নিয়ে কিছু স্যার বললেন? বলছি, কি না হলো? সন্ধি নিয়ে, না আমি সন্ধি একটা নিয়ে বলিনি কবিতার এখনো। বলছিলাম। বলছি স্যার রূপকথা লেখাটা একটা আছে, তারপর রয় দীর্ঘটা আবার পাশে ওটাকে একটু গোল করে লেখা আছে রূপকথা রূপকথা। তো সেই দুটো আলাদা কি করে বোঝাবো, রয় দীর্ঘটা দুভাবে লেখা আছে? রূপকথা বানান যেটা হ্যালো। বলছো? হ্যাঁ স্যার, হ্যাঁ দুভাবে লেখা আছে স্যার, কবিতাতে একটা লেখা হুম। আছে আর ছবির পাশে একটা রয় দীর্ঘ করে লেখা আছে। ওটা স্যার মানে পুরনো রূপ আর নতুন রূপের গন্ডগোল হচ্ছে, একটা পাশ দিয়ে যায় রয়ের, ওটা পুরনো। আচ্ছা, মানে ওই কয়ের মতন যেটাকে তোমার ওই আঁকড়ি বলে সেটা তো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। হুম। আচ্ছা, উম
এই যে আঁকড়ি যে শব্দটা বললাম, এই শব্দটা তোমাদের পরিচিত কি? না স্যার। না স্যার। আচ্ছা বলি তাহলে, স্যার তাহলে আগে এটা আঁকড়ি বলি মানে তারপর ওটা আঁকশি। বলছি। না, এটা হচ্ছে, বলবো হ্যাঁ বলো বলো। ওই কয়ের যে ঘোরানো দিকটা থাকে না ওটাকে বলে আঁকড়ি। হ্যাঁ, বাংলায় আসলে কয়েকটা জিনিস ব্যবহার হয় যেটা অনেকেই বোঝে না, সেটা হচ্ছে আঁকড়ি, পাগড়ি, চৈতন। হুম, চৈতন স্যার পাগড়ি ইয়ের কোনটা ক্ষেত্রে, বলো তো? পাগড়ি রিয়ের ক্ষেত্রে হবে। আঁকড়ি হলো ওই ঘুমটটা। হ বাড়ি। উঙো, উঙো, আচ্ছা। আর ইঙোতে কি হবে? পাশে আছে যেটা পিঠে, এটা বোঝা। আর চৈতন এটা আমি কোনটা লিখে যাবে? দিলাম না। এগুলো ধরলে তো পারবোই না। এগুলো তোমাদেরকে ধরবে না। আচ্ছা, যদি বলতে ধরে লিখেছে হ্রস্বই, আমাকে, হ্রস্বই চৈতন। স্যার আচ্ছা, বলছি বোঝা হ্যাঁ, যাচ্ছে না তো স্যার কোনটা কি? হ্যাঁ হুম। আমাকে যদি বলেন যে দুটো অন্য রকম, এইটা যদি বাচ্চারা জিজ্ঞেস করে কি বলবে? আসলে রয়ে হস্যু, যেটা রয়ে ওরকম আঁকড়ির মতো আছে না রূপ, হুম, ওই রূপটা, ওই রূপটা হচ্ছে কি বলবো, মানে ওই উচ্চারণ করার ক্ষেত্রে একটু ওই রয়ে যেটা আঁকড়ির মতো রূপ আছে ওটা আস্তে উচ্চারণ করতে হয়। আর যেটা রয়ের পাশে নিচে দাগ দিয়ে আছে, হ্যাঁ, সেই সেই যে রূপ আছে সেটাকে টেনে বলতে হয়। টেনে মানে ধরো এরকম রয়ে আঁকড়ি না, রয়ে হস্যু রূপ কথা, যেখানে আছে রূপ কথা, তাহলে ওখানে তোমাকে টেনে বলতে হবে রূপ কথা। ওই রূপটাকে টানতে হবে। ধর এরকম ওরকম রূপকথা চাই, রূপকথা যদি বলে তাহলে ওটা তোমাকে সুর করে টেনে বলতে হবে রূপকথা চাই, রূপকথা, এরকম ভাবে টানতে হবে। আর ওটা যদি ওই রয়ে আঁকড়ি হস্যু থাকে রূপ, তাহলে ওখানে রূপটা ছোট্ট করে বলবে রূপ, যেটা মানে অবয়ব, চেহারা, আকৃতি বোঝাবে, মানে সৌন্দর্য বা এই এই বোঝাবে। তাহলে এখানে স্যার এখন উচ্চারণ তো করার সময় কনফিউশন লাগছে স্যার কোনটা কি? উম, আর এই যে শতরূপা রু যেটা নিচের দিকে যেটা এরকম করে আসে, ওটা ওটা কি? হ্যাঁ, নিচের দিকে যদি থাকে তাহলে ওটাকে টানতে হবে বেশি। আর যদি ওটা উপর দিকে উঠে থাকে তাহলে ওটা ছোট করে উচ্চারণ হবে। স্যার বলছি যে এরকম রূপ আর এইরকম রূপের কথা বলছেন কি? হ্যাঁ হ্যাঁ, যেটা উপরে আছে না ওটাকে টানতে হবে বেশি, আর যেটা নিচে স্যার আমি আছে, তো জানি স্যার এটা পুরনো রূপ আর এটা নতুন বর্তমানে স্বীকৃত, না মানে না, এটার ব্যবহার অবশ্যই করা হয় অবশ্যই না। তাই, অবশ্যই এটা ঠিকই বলছো যে নিচে যে রয়ে, যেটা নিচে আছে সেটা ব্যবহার হয় না, কিন্তু ওইখানে রয়ে দীর্ঘ করে না, রয়ের পাশে যেটা কয়ে, কয়ের আঁকড়ি যেটা থাকে না, কয়ের আঁকড়ির মতন আঁকড়িটাকে উল্টে দাও, দিয়ে ওটা ওইরকম একটা রূপ হয়, দেখেছো কি ওই ওই রূপটা? এ- ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা হস্যু হিসেবে হর্ষু। জানতাম স্যার। এই রূপটা তো, হ্যাঁ হ্যাঁ, এই রূপটা এটা হস্যু জানতাম আর এটা দীর্ঘ জানতাম স্যার। হস্যু, এটা দীর্ঘ, হ্যাঁ, এই দীর্ঘর এই আকারটা হয় না, কিন্তু হস্যু এর ক্ষেত্রে হ্রস্ব উ যদি বলে তাহলে হ্রস্ব উ এর ওই ওই আকারটা হয় রূপের। এইটা তো, হ্যাঁ, আর স্যার এইটা হয় না তো, স্যার এইটা স্যার হয় আমার না স্যার। নামের ক্ষেত্রে এই এই রুটাই হয় স্যার, অনুরূপার ক্ষেত্রে আমি এই রুটাই লিখি স্যার স্যার। বলছি এই রুটা এইটা হয় না স্যার। এই এখন এটা এগুলো মানে তোমার অনেকেই লেখে, আর এখন ওটা এখন তো অনেক নিয়ম শিথিল হয়ে যাচ্ছে বলে লেখে, কিন্তু ওটা ব্যবহার ছিল না। বলছি স্যার, এই যে সৌরভদা যেটা লিখেছেন না, হুম রয় ফার্স্টে দুটো যেটা লিখলেন, তো হুম, বইয়েতে ওইটাই আছে, ওই দুটোই আছে, ওই কয়ের মতো আঁকড়িটা নেই স্যার। কয়ের মতো আঁকড়ি নেই? না না, ও কয়ের তাহলে মতো আঁকড়িটা তাহলে নেই। তাহলে আমরা যখন তাহলে তো, ফার্স্টে পড়েছিলাম দুটো, তখন ছিল এটা। তাহলে দুটোই তো একই। আচ্ছা দুটোই একই, হুম, কিন্তু দেখতে আলাদা। হ্যাঁ, দেখতে আলাদা, ওটা হরফ আলাদা হয়েছে বলে হবে। আচ্ছা
আর স্যার বলছি লসাগু যদি পড়াই স্যার ওখান থেকে কি প্রশ্ন আসতে পারে? কিসে বলো? লসাগু। লসাগু থেকে প্রশ্ন আসতে পারে বলতে উম, হ্যাঁ, তোমার ওই ধরো পরস্পর মৌলিক সংখ্যার লসাগু বা ক্রমিক সংখ্যার লসাগু, হ্যাঁ এরকম ভাবে কিছু, মানে ওরা যদি জানতে চায় তো জানতে চাইতে পারে। বা এরকমটা বলতে পারে, যারা একটা প্রশ্ন হচ্ছে যে লসাগুর ক্ষেত্রে তো আমরা দেখি লঘিষ্ঠ মানে ছোট কথাটা বলা আছে, কিন্তু লসাগু কেন আমরা সবসময় বড় পাই, যেখানে গসাগুর মধ্যে গরিষ্ঠ কথাটা বলা থাকে, গরিষ্ঠ অর্থাৎ বড়, কিন্তু গসাগু আমরা সবসময় ছোট পাই। মানে আমরা কমন সংখ্যার হ্যাঁ লসাগু করতে গেলে লসাগু বড় পাই এবং গসাগু ছোট পাই। তো এটা কেন হয়, উল্টো উল্টো কেন হয়? কারণ এইটা স্যার কেন জিজ্ঞেস গসাগুটা করে। স্যার আমরা আমাকে ভাগ একবার বলে করে দিন পাই, স্যার। হ্যাঁ বলো। তাই না স্যার? স্যার উত্তরটা গসাগুটা একটু আমরা বলে ভাগ দিন না, করে এটা পাই, আমার মানে প্রশ্ন। বিভাজ্য সেটা, আর গুণ করে পাই লসাগু, সেই জন্য না? হ্যাঁ, গুণ করে পাই, ঠিক। স্যার স্যার আপনি যেটা বলছেন ওটা একটু আগে বলুন স্যার। উৎপাদক বুঝাতে হবে। লঘিষ্ঠ তাহলে কেন বলা আছে? তাহলে ওটাকে গরিষ্ঠ বললেই হতো। না, লঘিষ্ঠ বলা হচ্ছে তার কারণ অবিভাজ্যের মধ্যে হচ্ছে, হ্যাঁ যেটাকে কমন পাচ্ছি আমি সেইটা সব থেকে লিস্ট কমনটাকে ধরছি। আচ্ছা আচ্ছা। কিন্তু স্যার বড় হয় কেন যেটা আসলে আপনি বলছিলেন গণিতক সেটা একটু বলুন গণিতক স্যার। তো অসংখ্য, ইনফিনিটি, কিন্তু গুণনীয়ক সীমিত কোনো হ্যাঁ সংখ্যার। হ্যাঁ সেক্ষেত্রে হ্যাঁ তার মধ্যে যেটা বড় কমন আর কি সেইটাকে আমরা গসাগু ধরছি। হ্যাঁ হ্যাঁ। এটা ঠিক ঠিক। না না স্যার, বলছি না আপনি না, যেটা বিষয়টা বলছিলেন স্যার সেটা একটু ব্যাখ্যা করুন। স্যার বলো। হুম। বলছি স্যার, গরিষ্ঠটার ব্যাপারটা হচ্ছে যে যখন গসাগু নেওয়া হয়, আমি একটা উদাহরণ দিয়ে দেখাবো। হ্যাঁ। তাহলে বিষয়টা হচ্ছে যে যদি আমি গসাগু বার করি 6 আর একটা সংখ্যা 4 নিলাম, এদের গসাগু বার করব, তার জন্য আগে উৎপাদকগুলো বার করতে হবে। 6 উৎপাদক কি কি সম্ভব, এই উৎপাদক কটা আগে দেখাবো। মানে 6কে যদি ভাঙা হয়, আমরা কি মানে কি কি ভাবে আমরা 6 পাই। যেমন 6কে আমরা পেতে পারি 6 এককে 6 করে, আবার 6কে আমরা পেতে পারি 3 দুগুণী 6 করে। তাহলে এখান থেকে আরো ভাবে 6 পাওয়া যেতে পারে। 6কে 1 দিয়ে গুণ করে 6 পাওয়া যেতে পারে, আর 3কে 2 দিয়ে গুণ করে 6 পাওয়া যেতে পারে। এই বিভিন্ন ভাবে রো এর মাধ্যমে বাচ্চাদের বোঝানো যেতে পারে, যে তারপরে রো বা কলাম ওইভাবে সাজিয়ে তারপরে এই 6 1 আর 2 3 এ কটাই আসছে। তাহলে 1 2 3 আর হচ্ছে 6 এর উৎপাদক। আবার এখানে 4 ক্ষেত্রেও একইভাবে 1 2 আর 4 এই 3টে উৎপাদক আসবে। উৎপাদকগুলো আনার পরে তারপরে 6 এর যে উৎপাদক সেগুলোকে লেখা হবে 1 2 3 আর 6, আর 4 উৎপাদকগুলোকে লেখা হবে 1 2 4। এদের মধ্যে যে আহ, মানে উৎপাদক বা গুণনীয়ক যাই বলা হয় না কেন, যেগুলো কমন আছে সাধারণ আছে সেগুলোকে দেখাতে হবে, যে এক্ষেত্রে এটা আসছে, আর এর ক্ষেত্রে স্যার আসছে না, কিন্তু যদি আসতো তাহলে সেক্ষেত্রে সেটা এর সঙ্গে গুণ হয়ে যেত, দিয়ে সব থেকে বৃহত্তম যে উৎপাদকটা সেটাই পাওয়া যেত আর কি। সেটা দুক্ষেত্রেই উৎপাদক হতো। তো এখানে তো স্যার এই দুটো সংখ্যার ক্ষেত্রে দেখানো যাবে না সেটা, কেননা শুধুমাত্র 2 এসছে। বা এটা বলা যেতে পারে 1 এসছে, তাহলে 1 আর 2 এর গুণ করে দুটোর গুণফল হ- মানে গরিষ্ঠ হিসেবেই আসবে আর কি। এখানে অন্য কোনো সংখ্যা থাকলে সেটা আরো গরিষ্ঠ আসতো। স্যার আপনি একটা তাহলে ব্যাগের স্যার এটা উদাহরণ। অনেক লেন্দি হয়ে যাবে না? স্যার আমি কি বলছি, করবো এখানে? স্যার শোনা যাচ্ছে কথা?
হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ স্যার, বলছি ওই ব্যাঙের একটা কনসেপ্ট আপনি দিয়েছিলেন এই লসাগু গসাগুর ক্ষেত্রে, বা ওই যে একটা ইট দুটো বাড়ি তৈরি হচ্ছে, মানে দেওয়ালের ওই রকম ইট দিয়ে একটা কনসেপ্ট বুঝিয়েছিলেন, ওটাকে আরেকবার বুঝিয়ে দেবেন? অবশ্যই। ধরো সৌরভ যেটা করছিল 4 আর 6 লিখে, তো ধরো এরকম ভাবে বলো বাচ্চাদেরকে, হ্যাঁ, যে একজন আহ, একজন 4 হাত দেওয়াল বানাবে আর একজন 6 হাত দেওয়াল বানাবে। তো যে 4 হাত দেওয়াল বানাবে স্যার আমি তাহলে, একটা ধারণা ভেবেছিলাম, হ্যাঁ বলবো? বলো, হ্যাঁ বলো। যেটা বইয়ে রয়েছে যে একটা প্লেটে আমরা 4টা মিষ্টি নিয়েছি আর একটা প্লেটে 6টা বিস্কুট নিয়েছি। তো আমরা এই 4টা হুম, মিষ্টিকে সর্বোচ্চ না ভেঙে কতজনকার মধ্যে ভাগ করতে পারি দেখি। এরপরে ভাগ হলো, হুম, আর 6টা বিস্কুটের ক্ষেত্রেও কতজনকে সর্বোচ্চ ভাগ করতে পারি না ভেঙে। তারপর দেখো তো মানে কে দুটো জিনিসই পেয়েছে, 1 পাচ্ছে আর 2 পাচ্ছে। এরপর সব থেকে যেটা বড় মানে 1 আর 2 এর মধ্যে সমান ভাগে ভাগছে, সেটাই হচ্ছে আমাদের মানে গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণিতক। তো এটা হুম। বইয়ে দেখছিলাম এইভাবে দেওয়া আছে। আসলে গসাগুর ওইটাতে ক্ষেত্রে একটু এইভাবে। অসুবিধা কেন হয় বলছি, কারণ ওখানে দুটো আলাদা আলাদা বস্তু আছে, তো ওই জন্য বাচ্চাদের একটু বুঝতে অসুবিধা হয়। মানে ভাবো তো সেক্ষেত্রে তোমাদের ওই, যদি বলি যে দুটো জিনিসের মধ্যে ভাগাভাগি করবে, তাহলে দুটো জিনিসই হ্যাঁ কে পাচ্ছে এইভাবে যদি বলা হয়, তাহলে তো স্যার মনে হয় আলাদা বস্তুতে বেশি বুঝতে পারবে। মানে হ্যাঁ হ্যাঁ 1 আর 2 সে দুটোই পাচ্ছে, কিন্তু বাকিরা দুটো করে পাচ্ছে না জিনিস, হয় মিষ্টি পাচ্ছে না হলে বিস্কুট হ্যাঁ পাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ। স্যার বলছি, আপনি যেটা বলছিলেন ওটা একটু ব্যাখ্যাটা করবেন, যে লসাগুটা কেন হ্যাঁ বড় বলছি, হয় আর গসাগুটা কেন ছোট হয়? ওইটাই তো লসাগুর ক্ষেত্রে দেখছি, ধরো আমি গুণিতক গুলো পাচ্ছি। আমি 4-এর গুণিতক পাচ্ছি, 4 একে 4, 4 2 8, 4 3 12, 4 4 16। হ্যাঁ, এবার 6-এর গুণিতক পাচ্ছি, 6 একে 6, 6 2 12, 6 3 18। তাহলে 4-এরও গুণিতক পাচ্ছি 12, 6-এরও গুণিতক পাচ্ছি 12। তাহলে এই 12 হচ্ছে এই দুজনের কমন গুণিতক। তাহলে কমন ফ্যাক্টর। তাহলে এই যে 12 কমন ফ্যাক্টর, 12-র পরে আবার 24 হবে কমন ফ্যাক্টর। মানে 4-এরও ফ্যাক্টর আমি 24 পাবো, 6-এরও ফ্যাক্টর 24 পাবো। হ্যাঁ। তারপর স্যার একটা আর কথা এরপরে বলবো? 36 পাবো কমন ফ্যাক্টর। কিন্তু এই যে কমন ফ্যাক্টর, এরপর তো অসংখ্য পেতেই থাকবো। কিন্তু শুরু কোথায় থেকে হয়েছে? শুরু 12 থেকে হয়েছে। 12টা হচ্ছে লিস্ট কমন ফ্যাক্টর, এটাই লসাগু। হ্যাঁ স্যার, সেটা তো জানি, স্যার ওটা মানে আপনি যেটা ফ্যাক্টর না তো, বলছিলেন ওটা না, তো মাল্টিপল যে স্যার। হ্যাঁ, স্যার স্যার যে লসাগু তো লসাগু করলে তো লিস্ট মাল্টি মাল স্যার লসাগু যেটা হয় এলসিএম, সেটা তো স্যার লিস্ট কমন মাল্টিপল, আর গসাগু যেটা এইচসিএফ সেটা ও সরি ফ্যাক্টর। সরি, হ্যাঁ তাহলে হ্যাঁ, কি, ফ্যাক্টর বলছি, না না আমি ভুল হ্যাঁ বললাম, এবার ফ্যাক্টর স্যার না, ওটা তাহলে মাল্টিপল। হ্যাঁ এইভাবে বোঝানো যেতে পারে যে আমি যখন লসাগু করছি তখন তো আমি সবকে গুণ করছি, গুণ করে বের করছি, তো ওই জন্য ওখানে আমি মাল্টিপল জিনিসটা ইউজ করছি এবং আমি ওখানে গুণিতকটা ব্যবহার করছি। এখানে আমার হুম গুণিতকের মধ্যে সব থেকে কম গুণ করার পরে যেটা আসছে সেটা ওই সংখ্যাটা আসছে। কিন্তু আমি যখন হুম গসাগুতে করছি তখন আমি তাকে উৎপাদকে বিশ্লেষণ করছি, যেটা এক ধরনের ভাগই করছি, এবং ভাগ করার পরে আমি এই ধরনের গুণনীয়ক গুলো পাচ্ছি। মানে দুটো তো গুণিতক আর গুণনীয়কের মধ্যে ডিফারেন্সটা বলে দেওয়া গেল। স্যার এবার আমার সেই একটা কথা, গুণনীয়কের মধ্যে যেটা আমার প্রথম যেটা আমি পাচ্ছি সেইটাকেই আমি নেব, এবং সেটাই সর্ববৃহৎ। মানে তার থেকে বড় আর হবে না, তার থেকে বড় যদি হয় তাহলে সেই সংখ্যাটা নেব। তো প্রথম আমি সর্ববৃহৎ যে সংখ্যাটা পেয়ে যাচ্ছি সেটাই। এটাকে একটু স্যার, বেশি কমপ্লেক্স এলসিএম আর লাগছে। এইচসিএফ এর বাস্তবে প্রয়োগটা কি স্যার? এটা যদি জিজ্ঞাসা করে কি বলবো? স্যার বলছি আমার একটা প্রশ্ন আছে স্যার। বলো। বলছি স্যার, এই যে এইচসিএফ নিয়ে যে ব্যাপারটা হচ্ছে মানে গসাগু, মানে এখানে কি, এটা তো ক্লাস 5-এ রয়েছে ধরুন, ঠিক আছে, তা হুম সেই সমস্ত বাচ্চাদের কি এত মূর্ত বিষয়, মানে ওখানে যদি আমি দেখি তাহলে ওখানে কিন্তু স্যার লাইনে দাঁড় করিয়ে তারপরে মানে রো বা কলাম সৃষ্টি করে তারপরে আর কি স্যার সেটাই, ছবি মানে এঁকে তারপরে বাস্তবে কনসেপ্টটা প্রয়োগটা কি, বোঝানো এটাতে হয়েছে। কি বলবো স্যার লসাগু গসাগুর? হ্যাঁ নেটওয়ার্ক প্রবলেম। হ্যাঁ বলো, দুটো কোশ্চেন ওভারল্যাপ হয়ে গেল। স্যার বলছি যে মানে রোতে দাঁড় করিয়ে কলামে দাঁড় করিয়ে 6-এর বিভিন্ন যে গুণিতক গুলো রয়েছে সেগুলোকে দেখানো হুম হচ্ছে, সেটা দিয়ে গুণিতক প্রথমে বোঝানো হচ্ছে।
তারপরে হুম এইভাবে পুরো ব্যাপারটা করা হচ্ছে। ক্লাস 5-এর ক্ষেত্রে কি আরো বেশি মানে মূর্ত বিষয়ের দরকার আছে, না এটা ক্লাস 5-এর না না লেভেলে যদি মূর্ত করা হয়? হ্যাঁ হ্যাঁ, মূর্ত বিষয়ের দরকার নেই, এটাতে বুঝতেই পারবে ফাইভে ফাইভে বাচ্চারা এইভাবে। অনেকটাই বুঝতে পারে। আর স্যার মানে ঠিক আছে স্যার। হুম। স্যার আমার একটা নেটওয়ার্কের লসাগুর প্রবলেম হচ্ছিল, বলছি যে স্যার এলসিএম আর এইচসিএফ এর বাস্তবে প্রয়োগটা কি, যদি জিজ্ঞাসা করে কি উত্তর দেব? বাস্তবে তো এটা বুঝতে পারলে তো অনেক জায়গাতেই প্রয়োগ আছে। যেমন ধরো যদি এলসিএম এর ক্ষেত্রে দেখি, তাহলে এলসিএম এ হচ্ছে কি যে যে স্যার কোথায় ওই গিয়ে মিলে টাইলস এর যাচ্ছে। যে ইয়েগুলো হ্যাঁ সেটা এই তো এর এইচসিএফ করে বের করতে হয়। এইচসিএফ, হ্যাঁ ওটাই বলছিলাম, টাইলস এর ক্ষেত্রে হুম, গেল এইচসিএফ এই হবে। ওই কনসেপ্টটা দিয়েই আমি ওদের দেওয়াল তৈরি করার কথা বলছিলাম, যে একজনের হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে 4 হাত পেরেছি। লম্বা দেওয়াল হ্যাঁ তৈরি হ্যাঁ করবে, আপনি একজন 6 বলছিলেন। হাত। হুম হুম। হ্যাঁ তো এবার এখানে আমি 2 হাতের যদি টাইলস নিই, তাহলে দুজনারই কাজ করে দিতে পারবো। তো এই সব আচ্ছা। থেকে বড় মাপের টাইলস নেওয়া, তো সেই জন্য এই ওই ক্ষেত্রে দরকার বেশি গসাগুর ধারণা। আবার লসাগুতে হচ্ছে কখন দুজনে ধরো মাঠে মানে চারপাশে বাস বা দৌড়চ্ছে। ট্রেনের টাইম ওই ম্যাচ হ্যাঁ করানো। ট্রেনের টাইম কখন ম্যাচ করবে, ঠিক। হ্যাঁ কোথায় গিয়ে মিট করবে, দুজন আলাদা আলাদা হুম, গতিবেগে যাচ্ছে, কোথায় গিয়ে মিট করবে, এলসিএম এ গিয়ে মিট করবে, এরকম ভাবে। আচ্ছা। হ্যাঁ স্যার, ওটা বলে ব্যাঙের ধারণাটাতে গিয়ে এলসিএম এর কথা বলেছিলেন। ওই একটা ব্যাঙ লাফাচ্ছে, হুম হুম তারপর হুম দুটো ব্যাঙ লাফাচ্ছে, কোথায় গিয়ে তারা কতটা ইয়ের পরে পরে মিলিতে পারবে আর কি, একটা জায়গায় গিয়ে মিলিত হবে। হুম। তো স্যার অঙ্কের অঙ্কের ক্ষেত্রে এখন এই বিষয়গুলো ক্ষেত্রে এই যে সেক্ষেত্রে আলাদা করে কোনো অ্যাক্টিভিটি করানো যেত এর ক্ষেত্রে, মানে এগুলো তো না হয় বোঝালাম, এছাড়া কোনো অ্যাক্টিভিটি অ্যাড করা যেত? যদি এরকম হয়তো বললো যে একটা মানে অঙ্কের একটা অ্যাক্টিভিটি বেসড লার্নিং করাও। শুধু ম্যাথস এর উপরে অ্যাক্টিভিটি? হ্যাঁ স্যার, হয়তো আমাকে কোনো একটা ক্লাসের উপর বেস করে বলে দিল, এবং এরকম আগেতে দেখেছি আমি ওই ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে কাউকে কাউকে তো একটার বেশি দুটোও বলেছে। তো একজন তার হুম নিজের ডেমনস্ট্রেশন দিয়ে দেওয়ার হয়ে যাওয়ার পরে হয়তো বলেছে যে অ্যাক্টিভিটি বেসড লার্নিং দাও। এবারে সেক্ষেত্রে হয়তো আমাকে টপিক হয়তো চুজ করে দেওয়া হলো। ম্যাথস এর জন্যই বলছি বেসিক্যালি, বাকিগুলোতে তো অ্যাক্টিভিটি হয়তো দেওয়াটা সহজ, কিন্তু ম্যাথের ক্ষেত্রে কিভাবে নিজেকে মানে সেটা ইনক্লুড করবো আর কি। তোমাদের আরো কোনো কনসেপ্ট আছে ম্যাথের ক্ষেত্রে অ্যাক্টিভিটি? স্যার আমার যেটা সাধারণভাবে মনে হচ্ছে ওই যে ব্যাঙ লাফানোটা, সেটা আমরা যদি শ্রেণীকক্ষের ভেতরে লাফিয়ে দেখাই, একটু হাস্যকর হুম। লাগলেও কি এটা করা যেতে পারে? ওখানটাই করতে তো পারবে না তুমি, সেইভাবে জায়গা স্পেসও থাকবে না। হ্যাঁ কিছুটা করতে পারো, অল্পটা, মানে স্যার ওরকম ভাবে জাম্প করছে, তুমি নাম জায়গায় দাঁড়িয়ে থেকে জাম্প করলে, যদি ওই ওটাই বলে। এটা ছাড়া আর কিছু? স্যার হ্যাঁ হ্যাঁ, বলো। বিভিন্ন ওই যে বাচ্চারা যে খেলে জ্যামিতিক চিত্রগুলো যেগুলো হয় ওরা ও যদি খেতে খেতে বানায়, খেতে মানে ত্রিভুজ বানালো বা গোল করলো বা এটা আমি চতুর্ভুজ ভেবেছি, করলো। হুম এটা হুম কিন্তু আমি ওটার ক্ষেত্রে ভেবেছি। কিন্তু এবার হুম। এই যে বড়দের ক্ষেত্রে যেটা হচ্ছে আর কি 4-5 এর ক্ষেত্রে, সেক্ষেত্রে মানে ওটা তো ওই বৃত্ত বা এগুলো ধারণাগুলো আমি দেখলাম যে যেটুকু বেসিক ধারণা আছে এগুলো 2-3 তে আমি দেখলাম আকারের ধারণা বা এতে, কারণ অত ডিটেলসে নেই। তো একটু এই এলসিএম বা এইগুলোতে বা হয়তো মানে আরেকটু বড়দের ক্ষেত্রে দশমিক বা ভগ্নাংশে এগুলোর ক্ষেত্রে কোনো অ্যাক্টিভিটি করা যেতে পারে? সবকিছুতে কি আর ভগ্নাংশ, হবে? হ্যাঁ স্যার যদি সবকিছুতে বলা হয় যে অ্যাক্টিভিটি, 4টে বাহু অ্যাক্টিভিটি হবে এঁকে না, দেওয়া ইন্টারঅ্যাক্টিভ হয়, করতে তারপর হবে। অ্যাক্টিভিটি ধরো সেইভাবে হবে না, ইন্টারঅ্যাক্টিভ করতে হবে, যেখানে তুমি ওদেরকে পার্টিসিপেশনের মাধ্যমে তুমি অ্যাক্টিভিটিটাকে নিশ্চয় মানে কি বল নিশ্চিত করছো। আচ্ছা স্যার, ঠিক স্যার ওই আছে। যে মানে তাহলে এটা মধ্যশিক্ষা নিয়ে আমার পর্ষদ একটু বা চিন্তা ছিল যে পরবর্তী ক্ষেত্রে যদি আমাকে জিজ্ঞাসা করাও হয় মানে হয়তো, তাই সেই জন্য কনসেপ্টটা ক্লিয়ার রাখতে চাইছিলাম। ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ। একটা লোগো রয়েছিল যে 4জন বাচ্চা 4 দিক থেকে একটা করে হাত দিয়ে আছে, একটা বর্গক্ষেত্র মতো তৈরি হলো, বা একটা হাতকে হুম। আমরা পুরো ঘোরালে একটা বৃত্ত হলো, এবং হাতের যে জয়েন্টটা বডির সাথে সেটা বৃত্তের কেন্দ্র। এভাবে কি স্যার অ্যাক্টিভিটি বেসড লার্নিং দেখানো যেতে পারে যদি জ্যামিতির ক্ষেত্রে বলে? হ্যাঁ ভালো কনসেপ্ট, বা আমরা যেরকম ভালো ক্যামেরায় কনসেপ্ট। ছবি তুলতাম ওই রকম করে 3টে আঙুল দিয়ে ডান হাতের দুটো বাঁ হাতের একটা ত্রিভুজ দেখাতে পারি।
আচ্ছা, কিরকম ত্রিভুজ? আঙুল দিয়ে? হ্যাঁ হ্যাঁ, আঙুল দিয়ে ত্রিভুজ দেখাতে পারি। আচ্ছা, হ্যাঁ করা যাবে আঙুল দিয়ে। ত্রিভুজের ওখানে প্রকারভেদ দেখানো অসুবিধা হবে, কিন্তু নর্মাল ত্রিভুজের ধারণা দেখানো যাবে। সেক্ষেত্রে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, ত্রিভুজ এটা তো দেখানো হয়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে যদি ওনারা মানে শুধু বলে দেয় যে ম্যাথের ক্ষেত্রে আপনি একটা অ্যাক্টিভিটি বেসড ডেমো দেখান, মানে সরাসরি আমি জ্যামিতিতে চলে গেলাম। হ্যাঁ, জ্যামিতিতে তাও তুলনামূলক অ্যাক্টিভিটি দেখানোর জায়গা আছে। মানে যদি ওনারা উল্লেখ করে শুধুমাত্র আপনি গণিত থেকে একটা অ্যাক্টিভিটি বেসড দেখান, সেক্ষেত্রে আমি সোজাসুজি শিফট হয়ে গেলাম জ্যামিতিতে। ওখানে আর অ্যাক্টিভিটি হচ্ছে তোমার ওই ভগ্নাংশতে অ্যাক্টিভিটি। যদি বলে ভগ্নাংশতে অ্যাক্টিভিটি কিভাবে করবে, তাহলে কি ইমপ্লিমেন্ট করবে? আমরা একটা প্রত্যেকের বলবো একটা কাগজ নিতে, এবং সে কাগজটাকে ভাঁজ করতে বলবো। সেক্ষেত্রে ভাঁজ করে পুরোটা খুলতে বলবো, তখন দেখতে পারবো যে উপরের কটা ভাঁজ অংশে ছোট বক্স তৈরি হয়েছে এবং নিচে কটা ভাঁজে ছোট বক্স তৈরি হয়েছে। সেক্ষেত্রে আমরা ভগ্নাংশ দেখাতে পারবো যে এতগুলো বক্সের মধ্যে উপরের অংশে এতগুলো ছোট ছোট বক্স তৈরি হয়েছে, এবং পুরো ক্ষেত্রে নিচে এতগুলো বক্স তৈরি হয়েছে। মানে পুরোটা যদি 8টা হয়, তাহলে 8-এর মধ্যে উপরে 4টে রয়েছে, আবার নিচে 8টার মধ্যে নিচে 4টে রয়েছে। এক্ষেত্রে ভগ্নাংশটা দেখানো যেতে পারে। বা কিছু বক্সকে কালার করে দিয়েও দেখানো যেতে পারে, যে প্রথম 3টে বক্স আমরা কালার করে দিলাম, তাহলে বলো তো এটা ভগ্নাংশ আকারে কি বলা যাবে? হ্যাঁ, তো টোটাল 8টা বক্স আছে, 3টে কালার, 3 এর 8, এরকমও করা যায় এটা। মানে স্যার অ্যাক্টিভিটি বলতে ওদের পুরো ফুল বডি অ্যাক্টিভিটি করাবো, নাকি ফাইন মোটর স্কিলের হিসাবেও কিছু করা যেতে পারে? ওটাও তো অ্যাক্টিভিটি নাকি? অ্যাক্টিভিটি বলতে পার্টিসিপেশন করলেই অ্যাক্টিভিটি। হ্যাঁ, মানে যেটা বলছে না অ্যাক্টিভিটি বেসড লার্নিং, যেমন ধরুন আমি সবাইকে মিলিয়ে একটা বৃত্ত করালাম, অনেকজন মিলে গোল করলো, এটাও যেমন একটা অ্যাক্টিভিটি। আবার যদি কেউ ওই কাগজ কেটে কেটে তাতে মানে কি বলবো রং করলো বা কিছু, ওটাও তো অ্যাক্টিভিটি। হ্যাঁ, মানে এইটা না বাইরে থেকে কেউ অতটা বুঝতে পারবে না অ্যাক্টিভিটি, কিন্তু অ্যাক্টিভিটি অনেক রকম হয়। যেমন ধরো এরকম যদি হয় যে শাসক দল ভোট নিচ্ছে, ভোটে এখন ছাপ্পা করছে, তাহলে ভোটে ছাপ্পা করছে, যখন ওরা ছাপ্পা করছে তখন যারা ছাপ্পা দিচ্ছে তারা তারা তো এক সরাসরি অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত। কিন্তু আমরা হয়তো দেখা গেল যে অনেক মানে অফিসার আছে যারা সবকিছু দেখেও চুপচাপ আছে, পুলিশ সবকিছু দেখেও চুপচাপ আছে, তাহলে এরাও তো ওই অ্যাক্টিভিটিকে মানে সাপোর্ট করছে, কোথাও কি অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হয়ে আছে। তাহলে ওই ওই রকম ভাবে যেমন বুঝতে পারছি, ওই কনসেপ্টটাকেই তুমি ক্লাসরুম সিচুয়েশনে এবার মানে অ্যাপ্লাই করে দাও। তাহলে অ্যাক্টিভিটি মানে তুমি যেটা বুঝছো তার থেকে ঠিকই বুঝছো যে যদি ফাইন মোটর তোমার যদি বিষয় বলা হয়, সক্রিয়তা বলা হয়, তাহলেও সেটা অ্যাক্টিভিটির মধ্যে পড়বে। তো এখন অ্যাক্টিভিটি মানে হোলিস্টিক কনসেপ্টে সবটাই বলা হচ্ছে অ্যাক্টিভিটি, মানে যেমন লাফিয়ে চাপিয়ে যে অ্যাক্টিভিটি করতে হবে তা না, পার্টিসিপেশনই অ্যাক্টিভিটিকে নিশ্চিত করছে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে তো মানে যাই করাবো সেটাই তো অ্যাক্টিভিটি বেসড লার্নিং এ যাই হবে। করাবো সেটাই সেটাই অ্যাক্টিভিটি হবে। হ্যাঁ, স্যার এটা কি এটা কাল্পনিক স্যার করা শুধু যেতে টাকা পারে? পয়সার যোগ বিয়োগ? হ্যাঁ, ও সবই তো অ্যাক্টিভিটি, মানে তুমি ওদেরকে পার্টিসিপেট করাচ্ছ তুমি। মানে এই ব্যাপারটা হচ্ছে দেখো, ছাপ্পার ওই ব্যাপারটা আমি কেন উদাহরণটা বলছি, ছাপ্পা তোমার হয়তো পছন্দ না, কিন্তু যে ছাপ্পা মারছে তার আর অতটাও খারাপ লাগছে না। কেন খারাপ লাগছে না? কারণ সে পার্টিসিপেট করে নিচ্ছে অলরেডি। তো পার্টিসিপেশন আসলে একটা জগৎ পাল্টে দেয় পুরো। তো ওইটাই তোমাকে মাথায় রাখতে হবে যে অ্যাক্টিভিটি যেটা বলছে সেটা বলছে কিসের জন্য বলছে না, যদি আমি অ্যাক্টিভ কাউকে পেয়ে যাই তার মানে ও অলরেডি যথেষ্ট উদ্যোগী হয়ে আছে, মানে সে এমন একটা লোহা যে ইতিমধ্যে গরমই আছে, যাকে শুধু একটু শেপ দিলেই হবে। তো সেই কারণে অ্যাক্টিভিটি বেসড লার্নিং এর কথা এখন বেশি গুরুত্ব সহকারে বলছে। স্যার এটা কাল্পনিক করে মানে হ্যাঁ, যদি বলছেন ভগ্নার ক্ষেত্রে সেই ভাগ করার বিষয়টা আমি শুনতে এটা নিয়ে এসেছি শুন- দেখো। শুনতে পেলাম না। স্যার বলছি যে এটা কাল্পনিক করা যেতে পারে, কাল্পনিক। অ্যাক্টিভিটিটা হ্যাঁ মানে কাল্পনিক বলতে এরকম যে যেটা বলছেন আপনি ভগ্নাংশের ক্ষেত্রে ওদেরকে যুক্ত করার জন্য, তো আমি সেক্ষেত্রে কিছু কাল্পনিক জিনিসের কথা বললাম যে এটা নিয়ে এসেছি দেখো, এবার এটা এরকম করে ভাগ করবে, তুমি নাও এরকম ভাবে, মানে যদি এরকম করে দেখা যায়, বা তুমি এসে এটা করো, এটা করা যেতে পারে ক্লাসের মধ্যে। কথা কেটে গেল, খুশি আর একবার বলো, বুঝতে পারলাম না।
স্যার বলছি যে কোনো কাল্পনিক কিছু মানে যে কিছু আমি নিয়ে এসেছি ক্লাসরুমের মধ্যে বা সেটাকে ভাগ করবো মানে ভগ্নাংশ ক্ষেত্রে যখন আমি ছিলেন আর কি, শোনা যাচ্ছে স্যার? না, কাল্পনিক তো তুমি যা খুশি তাই নিয়ে যেতে পারো, কিন্তু ঘটনা হচ্ছে কাল্পনিক বিষয়গুলো যদি ওখানে উল্লেখ করো তাহলে ওরা খুব একটা বেশি ওটাকে মানে মর্যাদা দেন না অতটা। আচ্ছা স্যার, মানে ওই ভগ্নাংশে যেটা আছে বিষয়, সেটাতে আমি ভাবছিলাম যে মানে কমলা লেবুর যদি পার্ট পার্ট করে ভাগ করে করে মানে দেখানো যায় ভগ্নাংশটাকে, তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখানো সেটা যায়। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু হবে স্যার তো, ওটা হবে। আমি ভাবছি যে মানে এমনি রিয়েল ক্লাস হলে তো নিয়ে গিয়েই দেখানো যায়, কিন্তু এবার ওখানে আমি একে দেখাতে পারি, তাহলে অ্যাক্টিভিটি বেসড যদি করাতে চাই ওটাকে, তাহলে আমি একে কেউ কি ওটা বোঝাতে পারি মানে এরকম করে যদি আমি তাহলে কি সেটা অ্যাক্টিভিটি হবে, মানে যদি একে বোঝে আর কি, নিয়ে গিয়ে গিয়ে যদি করতাম সরাসরি ভাগ করে দিয়ে তাহলে সেটা হুম, অ্যাক্টিভিটি করা যেত, কিন্তু স্যার একে কি ওটা সবই, করা যেত? হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি যদি এমনি দেখিয়ে করো, এঁকে করো, তাও সেটা মানে তুলনামূলক অ্যাক্টিভিটি হবে, কিন্তু যদি ওটা এঁকে হয় তাহলে এঁকে দিলে তো ওখানে কম অ্যাক্টিভিটি থাকছে না, মানে কম যুক্ত হ্যাঁ হ্যাঁ থাকছে, কিন্তু হ্যাঁ তুমি যদি ওটা সরাসরি দাও তাহলে সেটা বেশি যুক্ত থাকছে। হ্যাঁ, ওটাই জন্যই যে কাল্পনিক যদি আমি নিয়ে এসেছি বলি তাহলে ওটা সন্তুষ্ট হবেন না, না? এমনটা হতে পারে যে আমি স্যার বেঞ্চে হ্যাঁ বইতে সারির যেটা বেঞ্চে আছে ভগ্নাংশের ক্ষেত্রে, 5 জন বসার যেমন ক্ষমতা কোন রয়েছে। একটা পেজকে অনেকগুলো ভাগ হ্যাঁ, করে তাতে ভাগ করে টুকরো কেউ করেছে, একটা হ্যাঁ। গাছ এঁকেছে বা একটাতে দুটোতে হয়তো রং করেছে, এইভাবে এইভাবে করা আছে। তো ওটা তো ভীষণভাবেই অ্যাক্টিভিটি করছে। তারপরে হয়তো ওরা বললো যে কতটায় লাল রং করেছো বলো, 8টা ভাগ হুম, আছে তার মধ্যে 6টায় লাল রং করেছে, এটা তো অ্যাক্টিভিটি হবে তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে। হ্যাঁ, হবে। আচ্ছা স্যার এই বিষয়টা একটু হ্যাঁ বলছি, এই বলুন ভগ্নাংশের যে ক্ষেত্রে, হ্যাঁ আমি ভগ্নাংশটা করলাম, দিয়ে ওখানে মানে প্রকৃত আর অপ্রকৃত ভগ্নাংশ সেটাও বললাম। এবার ওই যদি আমি বলছি সাপোজ 2-6 আর 1-6 আছে, এর মধ্যে 2-6টা বড়, এতটা পর্যন্ত দেখালাম। আর কিছু কি কিছু দেখানোর দরকার আছে? 2-6 আর একটা। আর একটা 1-6 মানে উদাহরণ থেকে যেটা আমি বার করেছি আর কি, আচ্ছা, 2-6 সেখানে আর 1-6, দেখো আমরা যেমন অনেক অজান্তেই আমরা অনেক লজিক বুঝে যেতে পারি, যে বাচ্চার আইকিউ অ্যাবভ 120 আছে সে 2-6 আর 1-6 দেখে এমনিতেই বুঝে যাবে কে বড় কে ছোট। হ্যাঁ হুম, হ্যাঁ। তো তো সেই জন্য ওখানে তোমার আহ ইয়ে হবে না, বরং ভগ্নাংশ যদি আরেকটু জটিল থাকে যেখানে হর আলাদা আলাদা, সেখানটাই আরেকটু বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। না সে বলছি আমি ওই টাইমটার মধ্যে আমি ভগ্নাংশটা বার করে কোনটা বড় কোনটা ছোট সেটা দেখালাম। তার মধ্যে আমি যদি টাইম পাই প্রকৃত আর অপ্রকৃত সেটাও বললাম। আর কি কিছু বলার দরকার আছে সেটাই বলছি। না না, আর বলার কি দরকার, আর কি বলবে, অত তোমার হ্যাঁ অনেকটা বড়ও সময়ই তো তো হয়ে পাবে না। যাবে। হ্যাঁ, বড় হয়ে না যাবে, না অনেক না, সময়ই পাবে না তো। হ্যাঁ সেটাই, এটাই বলতে হুম, গেলে অনেকটা সময় লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই বিষয়গুলো তোমার ভেঙে বলতে হবে, তো তো তোমাকে অল্প একটু বেশি শব্দ ব্যবহার করতেই হবে স্বাভাবিকের থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর তখন একটু মানে একটু ভালোও লাগবে না, যেহেতু এটা তো অঙ্কের ক্ষেত্রে আমি তো কিছু করতেও পারবো না, হুম হুম মানে জাস্ট শুধু বলে যেতে হবে, হুম সেরকম ইন্টারেস্টিংও হবে না। হুম, ঠিকই। একটা বেঞ্চে তার জন্য 5 জন বসে আছে হয়তো, আমি বললাম হুম, যে তোমরা প্রথম বেঞ্চে 5 জন আছো, তাহলে প্রথম বেঞ্চ থেকে একজন পাশের বেঞ্চে চলে যাও। তাহলে আগে ছিলে তোমরা প্রথম বেঞ্চে 5 জন, আর এখন তোমরা আছো প্রথম বেঞ্চে 4 জন। তাহলে মোট 5 জন বসার জায়গা, সেখানে তোমরা 4 জন বসে আছো। এটাও ভগ্নাংশের কি অ্যাক্টিভিটি বেসড হতে পারে? না, এটা তো উদাহরণ হলো, তুমি ওদেরকেই তুলে বসাও, তাহলে অ্যাক্টিভিটি হয়ে যাবে। হ্যাঁ সেটাই বললাম স্যার, মানে 5 জন হ্যাঁ ছিল, ওদেরকে একজনকে বললাম তুমি পাশের বেঞ্চে বসো, তাহলে ওরা এখন হ্যাঁ 4 জন হয়ে হ্যাঁ গেল। হ্যাঁ আগে হ্যাঁ হ্যাঁ 5 জন। হ্যাঁ 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 হ্যাঁ, যখনই ওরা নিজেরা জড়িয়ে যাচ্ছে ওর মধ্যে তখনই অ্যাক্টিভিটি হয়ে যাচ্ছে। স্যার আমার একটা মানেই তো প্রশ্ন দেখো, ছিল। সক্রিয়তা, অ্যাক্টিভিটি মানে হচ্ছে সক্রিয়তা, অ্যাক্টিভিটি বেসড লার্নিং সক্রিয়তা ভিত্তিক শিখন। তাহলে এখান থেকে যেখানে কি বলছি ক্রিয়া সক্রিয়তা থাকবে, পাওয়া যাবে? হ্যাঁ যেখানে ক্রিয়া থাকবে এবং সেটা ইচ্ছাকৃতভাবেই যুক্ত হবে সেই ক্রিয়ার সঙ্গে, তখনই সক্রিয় হয়ে যাবে। স্যার আমি হ্যাঁ স্যার, একটা কথা এখান থেকে বলছিলাম দশমিকে যে কি স্যার প্রবেশ করা হ্যাঁ, যাবে, বলো। যে 5 ছিল সেখান থেকে 4 জন হয়ে গেল,
এবার হ্যাঁ এখান থেকে হ্যাঁ তাহলে হ্যাঁ আমরা দশমিকে প্রবেশ করলাম যে কত অংশ বেঞ্চে বসে আছে না, পূর্ণ 5 জন বেঞ্চের থেকে মধ্যে। 4 জনে না, ওটা একটু বেশি জটিল হয়ে যাবে ওদের জন্য। আচ্ছা, তাহলে এটা স্যার সহজভাবে কি করে হতে পারে, মানে দশমিকে না, প্রবেশ ওটা করাটা? ওটা ওটা ভগ্নাংশতেই থাক। দশমিকে তুমি প্রথমে 10-এর গুণিতকেই দশমিক বোঝাও, তারপরে অন্যান্য গুলো দিয়ে দশমিকে যাও। আচ্ছা আচ্ছা, স্যার এটা তো আমি হতে পারে একটা যে ওই প্রশ্ন কমলা লেবুর করছিলাম। ক্ষেত্রে 10টা অংশ রয়েছে কমলা লেবুর ভিতরে, মানে ফলের 10টা অংশ হুম রয়েছে, সেখান থেকে আমি হুম। হয়তো দুটো খেয়ে ফেলেছি, হ্যাঁ বাকি হ্যাঁ, আমার ওটা তো কাছে হবে, আছে। ওটা ওটা সহজেই হবে। আচ্ছা আচ্ছা, মানে এটা ডিরেক্ট আমি স্যার ক্লাসে এন্টার করতে হুম, পারি? হ্যাঁ পারো। আচ্ছা স্যার। হ্যাঁ স্যার বলো সমিতা, কি বলছিলে? বলছিলাম যে স্যার আমি ধরুন ইংলিশে যদি কোনো টপিক পড়াই তাহলে আমি কি একটা কবিতা পড়িয়ে কবিতা থেকে সেই টপিকে ঢুকবো, না মানে আমি বলতে পারি যে আজকে তোমাদেরকে আর্টিকেল আর মানে এইগুলো পড়াবো বা ভাওয়েল কনসোনেন্ট পড়াবো, মানে বিভিন্ন গল্পের মাধ্যমে এটাতে ঢুকবো, না আমি একটা কবিতা বললাম, কবি মানে ওদের টেক্সটেরই একটা কবিতা পড়ালাম, এবার টেক্সটের কবিতার মধ্যে থেকে আমি মানে ওদের গ্রামারের দিকে গেলাম, না মানে এইটা তো ডাইরেক্ট তোমার মানে ইয়ে না হলে বোঝা যাবে না, না আচ্ছা মানে তুমি ডেমো না একটা কি করলে আমি, বোঝা যাবে না। হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে স্যার ডেমো দুটোই, আমি একটা দুটোই আপনাকে করে প্যারালালি তাহলে দাও। পাঠাবো। ঠিক ঠিক আছে, আছে দুটোই স্যার। প্যারালালি হ্যাঁ দাও, হ্যাঁ তাহলে আমি বুঝতে পারবো। হ্যাঁ, আসলে কি মানে ওরকম করে তো মানে ইংলিশ গ্রামার বলে তো কিছু নেই, ওই জন্য আমি ভাবছিলাম ওটা কিভাবে করা যেতে পারে। মানে গ্রামার ওদের নেই, তো সব, উইংস হ্যাঁ এর থেকে উইংসের, ইয়ে। মানে হ্যাঁ যেহেতু মানে ওই মানে কি বলবো টপিকটা আছে যে নিচে বলা আছে যে এইটা কোনটা মানে এমনি ভার্ব কোনটা, তো হ্যাঁ, বা মানে নাউন ওখানে এরকম করা উদাহরণ আছে। আছে, হ্যাঁ আরোহী হ্যাঁ পদ্ধতির ধারণা আছে হ্যাঁ, সবটাই। ওটাই বলছিলাম। বেশ ঠিক আছে স্যার, আমি হুম, আপনাকে দুটো ডেমো পাঠাবো। ঠিক স্যার আছে। বলছি, যদি ওনারা ইন্টারভিউয়াররা যদি জিজ্ঞাসা করেন যে গ্রামার কিভাবে শেখাবেন বাচ্চাদের, তার মানে কোনো টপিক না এমনি জিজ্ঞাসা করলেন, সেক্ষেত্রে কেমন উত্তরটা দেওয়া ভালো হবে একটু বলবেন? গ্রামার সবসময় তোমার আরোহী পদ্ধতিতে শিখতে হবে। বাচ্চাদের জন্য গ্রামার আরোহী পদ্ধতিতেই শিখতে হবে, তাহলে ওটাই উপযুক্ত পদ্ধতি হবে। আরোহী অবরোহী জানা আছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার জানা আছে, হ্যাঁ স্যার। কিন্তু স্যার যেমন মানে থেকে যদি সত্যি আরোহী সংজ্ঞা থেকে পদ্ধতিতে হয় উদাহরণ। তাহলে, তাহলে স্যার মানে আমি যেটা বলতে চাইছি, ওই যেমন দিসটা মাঝে মাঝে প্রোনাউনও হচ্ছে, আবার দিস মাঝে মাঝে অ্যাডজেক্টিভও হচ্ছে, তাহলে আরোহী পদ্ধতিতে আমি কি করে বোঝাবো এই জিনিসগুলো? হ্যাঁ, ওটা মানে ব্যতিক্রম সেক্ষেত্রে কি উদাহরণ। আমাকে, ওটা, হ্যাঁ হ্যাঁ ওটা ব্যতিক্রান্ত উদাহরণ হিসাবে সেক্ষেত্রে ধরতে কি হবে। আমাকে কন্টেক্সচুয়াল যে মেথড ওই হিসাবে পড়াতে হবে, যে বাক্যে কিভাবে ব্যবহার হচ্ছে সেই হিসাবে? না না, কন্টেক্সচুয়াল না, বাদ দাও। মানে ওটা ওটা বিরক্তিকর, এমনিতেই ব্যাকরণ বিরক্তিকর, তারপর যদি অত নিয়ম মাফিক হয় আরো বেশি বিরক্ত লাগে, তাই না? হ্যাঁ সেটাই তো, মানে কি বলবো বুঝতে পারছি না, ওটাই জিজ্ঞাসা করছি উম, ওই জন্য। তো ওইটাই ওটাই ব্যাপার হচ্ছে যে উদাহরণের মাধ্যমে তোমার ওই মানে ব্যাপার হচ্ছে এটা, বাচ্চারা ব্যাকরণ সবাই জানে, মানে সবাই জানে বলতে কি, সে নিজের অজান্তেই কনসেপ্টটা বুঝে যায়, তারপরে বুঝতে পারে যে আচ্ছা তাহলে এটাকে ব্যাকরণ বলে, মানে আমি যেটাকে ভাবতাম তাহলে আচ্ছা ব্যাকরণ মানে এটা। তো ওই কনসেপ্টটা যে বুঝে যাওয়া, এবার এই ক্ষেত্রে সে কিন্তু ভাষার গুচ্ছের নিয়মে আগে থেকেই জেনে আছে, মানে সে জানে না হয়তো এগুলোকে কি নিয়ম বলে না বলে, কিন্তু সে জেনে বসে আছে। তো এই যে জেনে বসে আছে ইতিমধ্যেই, সেই বিষয়টাকে শুধু ওর সঙ্গে যুক্ত করে দেওয়া, এটাই এটুকুইটাই। মানে তোমার কি বলবো, মানে আমাদের বর্তমানে আধুনিক শিক্ষা এটা এটা চাইছে। ব্যাপারটা বোঝাতে পারলাম কি? হ্যাঁ স্যার। স্যার ভাষা পাঠে কিন্তু ওরকম আচ্ছা করেই দেওয়া আছে। হ্যাঁ, এইটা ভাষা পাঠ এইরকম বইগুলোতে ভাবে। মানে হ্যাঁ, আমি দেখলাম যে পদ উইংসেও এবং তাই আছে। শব্দ যে পড়াটা আছে, সেখানে হুম একটা লিখে দিচ্ছে দিয়ে বলছে যে এটা কিরকম লাগছে, আর ওরা মানে বাচ্চাগুলো বলছে যে স্যার এটা মনের মতো লাগছে না, কোথাও যেন একটা মিসিং লাগছে, যে সেই জায়গা হুম, থেকে বোঝাতে যে এরকম করে এটা আমরা দিই কারণ ঠিক। এটা এরকম। হুম হুম হুম। এটা মানে তাদের এটা কগনিটিভ মানে কনসেপ্ট থেকে আসছে, মানে তারা অলরেডি আগে থেকেই জানে, তাদের যে জানা বিষয়টা আছে সেই বিষয়টাকেই আমি শুধু যুক্ত করছি, তাহলেই হয়ে যাবে কাজ। এটা আসলে স্মার্ট মানে কনসেপ্ট বলতে পারো, যেখানটায় সে তুলনামূলকভাবে ব্যাপারটাকে বেশি রিয়ালাইজ করতে পারছে, আর যেখানটায় আগে তুমি উদাহরণ বলে দিচ্ছ, সরি আগে সংজ্ঞা বলে দিচ্ছ, দিয়ে তারপর সংজ্ঞাটা ওকে জোর করে মুখস্থ করাচ্ছ, তারপরে
সেই সংজ্ঞা সম্পর্কে আরো 2-4টে উদাহরণ দেখছে। এই ব্যাপারটা দীর্ঘদিন আমরা এই ব্যাপারটার সঙ্গে, এই পরিস্থিতির সঙ্গে পরিচিত হয়ে আছি, তো আমরা জানি ব্যাপারটা মোটেও ভালো হয় না। উইংস ভাষাপাঠ এখন স্যার এইভাবেই লেখা আছে ওই জন্য। বাচ্চারাও কিন্তু এখন ওই রকম ভাবেই শেখে, মানে ওই রকম ভাবেই জানে। মানে হ্যাঁ স্যার আমার আমার কাছে একজন পড়তে আসে, ওকে যদি মানে মুখে মুখে কোনো হিসাব জিজ্ঞেস করতাম, ও এবারে মানে আঙুল না গুনে বলে দিত যে এটা থেকে এতর পর মানে 7টা দিলাম এবং 5টা, তারপর 5 টাকা কত হয়, ও মানে নিজের মনে মনে গুনে বলে দিতে পারে। অথচ ওকে যদি বলা হতো যে আচ্ছা যোগ করতে, এটা যোগ তো আমি পারি না, এরকম হ্যাঁ ব্যাপার। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, ঠিকই। আচ্ছা, এর আগে হ্যাঁ স্যার, তোমাদেরকে আরেকটা কিছু, কথা। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, ওই অঙ্কের বইগুলোতে শেষে ওই যে শিখন পরামর্শ আছে, সেখানে বলছে যে বাচ্চাদের আর কি কি মানুষ অঙ্ক, মানে ওই যে মনে মনে আর কি ভাববে, ওটাকে বৃদ্ধি করতে হবে। তো এইটা যদি প্রশ্ন হয় যে কিভাবে ওটা করবেন, সেক্ষেত্রে আমি কি বলবো? ওপেন এন্ডেড কোশ্চেনের মানে মাধ্যমে, ব্রেন স্টর্মিং এর মাধ্যমে। ওপেন এন্ডেড মানে কোশ্চেন মানে যে, খাতায় যার কলমে না একাধিক করে। উত্তর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা হচ্ছে তার হ্যাঁ ব্রেনকে খাতায়। টিজ করা, ভাবানো। আচ্ছা। হ্যাঁ, ওপেন এন্ডেড কোশ্চেন করলাম, কিন্তু তাতে গণনাটা কিভাবে করবে? মানে ওই যদি বলে যে মানে ক্যালকুলেশন কি যেন, সেটা চিন্তা ছিল, যুক্তি এবং গণনার ক্ষেত্রে তার মানে যেটা আর কি ভাবতে পারে, ওটা তো ঠিক আছে, কিন্তু ওই ক্যালকুলেশনের ক্ষেত্রে বলছে যে যাতে মাইন্ডে ক্যালকুলেশন করতে পারে আর কি, এরম আর কি ওটা মাইন্ডে লেখাটা ক্যালকুলেশন, বলতে চাইছিল। দেখো হুম। আসলে যত মাইন্ডে ক্যালকুলেশন হয় তত সময় বাঁচে, তত আমরা দ্রুত করতে পারি। প্রত্যেকটা লাইন যদি লিখতে হয় তাহলে তো আর আমি দ্রুত করতে পারবো না, কারণ লিখতে আমার অনেকখানি সময় ব্যয় হয়। তো সেটা আমি যদি, গণিতটা আমার কাছে যদি অ্যাবস্ট্রাক্ট হয়ে যায়, আমি সবকিছু মনে মনে ভেবে নিতে পারছি, তাহলে মনে মনে ভেবে নিচ্ছি মানে কি, আমার তো মনে মনেও তো গণনা তো হচ্ছেই। সেই হুম। গণনাটা আমি লিখছি না, কিন্তু হচ্ছে তো অবশ্যই। হ্যাঁ, তার মানে ওদেরকে বেশি বেশি করে প্র্যাকটিস করাতে হবে, তাই তো? তার মাধ্যমে হ্যাঁ আস্তে হ্যাঁ, আস্তে ওই জিনিসটা এসে যাবে। আচ্ছা। ঠিক ঠিক। স্যার তো বলছি হ্যাঁ আমরা ইন্টারভিউয়ে বলো। কত বড় চাষকরি বোর্ড আনন্দে থাকে? 2/3 বোর্ড থাকবে বোর্ড সম্ভবত। বলছি স্যার, আমরা চাষ করি আনন্দে, এটা তো স্যার কবিতা আকারে আছে, এইটাকে যদি আমি গান করেও করি তাহলে কি স্যার অসুবিধা আছে? কবিতা কি এটার বলা পাশে আছে গান আমরা চাষ লেখা নেই। হ্যাঁ গান হ্যাঁ, এটা লেখা নেই? কবিতার আকারই আছে, গান লেখা নেই। এটা যদি আমি না গানের সাথে রিপ্রেজেন্ট করি। না, অসুবিধা নাই, যদি কিছু না বলা থাকে তুমি গান কবিতা দুটোই করতে পারো। ওকে স্যার। হুম। আর কবিতা স্যার করতে গেলে আপনি একটা কিছু কথা একটা মাথায় রাখবে। বলছিলেন। হ্যাঁ, আমি ভুলে গেলাম কি বলছিলাম। হ্যাঁ স্যার কবিতা বলুন, করতে গেলে, কবিতা করতে গেলে। একটা বিষয় মাথায় রাখবে, যেটা হচ্ছে যে ওই বাচিক শিল্পীদের মতন কিছুটা আবৃত্তি সুর যেন সেই কবিতার মধ্যে থাকে। মানে এমনি সাধারণ ছড়ার মতন বলা কবিতা হবে না, বললে হবে না, তার থেকে গান করাই বেশি ভালো হবে। ওকে স্যার। হুম। আচ্ছা ঠিক আছে, চলো আজকে রাখছি আমি। তোমাদের যে প্রশ্ন যা যা আছে, প্রশ্নগুলো না তোমরা একটা জায়গায় লিপিবদ্ধ করো। হ্যাঁ, তাহলে সেগুলো ধরে আলোচনা করতে সুবিধা হবে। হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ আপনি স্যার, বলছি বলুন একটা স্যার। কথা কতক্ষণ বলছিলাম। থাকবেন? স্যার বহরমপুরে বলো। আপনি কতক্ষণ থাকেন একটু বলবেন, ক্ষুদিরাম পাঠাগারে? বহরমপুরে আমি শনিবার রবিবার থাকি। এই শনিবার রবিবার হয়তো থাকা হবে না, তবে যদি আমি আচ্ছা কাল পরশুতে যাই তাহলে আমি তোমাকে ফোন করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম, ঠিক আছে। স্যার আর একটা কথা বলছিলাম। বলো। হ্যাঁ স্যার বলছি, হ্যাঁ, একটা মক টেস্ট নিলে খুব ভালো হতো স্যার। কখনো কারোর সামনে দিইনি, আপনার সামনে দেওয়ার একবার খুব ইচ্ছা আছে। আমি এটা অনলাইনে সেট আপটা করার চেষ্টা করছি, ওই একটা কি ওপিএস সফটওয়্যার এর মাধ্যমে একজন করবে বলছিল। আমি ওটা ওর কাছে আচ্ছা দেখে নিচ্ছি, দিয়ে তারপরে আমি ওটা করার চেষ্টা করছি। আচ্ছা স্যার, ঠিক আছে। হুম, ঠিক আছে। বলছি স্যার স্যার আমাদের পরীক্ষার আগে একটা করবেন, এই 27 তারিখের হ্যাঁ আগে। হ্যাঁ হ্যাঁ,
মানে হ্যাঁ এই হ্যাঁ আমি ক্লাসেই চেষ্টা, একটু করবেন স্যার যাদের হ্যাঁ পরীক্ষা হ্যাঁ আছে তাদেরকে আমি নিয়ে। ওটাই চেষ্টা করছি, ওটাই চেষ্টা করছি। ওকে স্যার। স্যার হুম, ঠিক। স্যার শুনতে পাচ্ছেন? হুম, হ্যাঁ পাচ্ছি, বলো। স্যার বলছে ওই অ্যাপ্রোচ গুলো একটু বলবেন না স্যার, ওই ইংলিশের আমার খুব প্রবলেম। যেমন এখন আজকে তো স্যার হবে না। প্রিপোজিশনটা বললেন স্যার, সেই রকম হ্যাঁ আর কি। আজকে এইটা বলছি না স্যার, এইটা মানে হ্যাঁ আমি আমি ওটা বলে দিচ্ছি। ওটার দু একটা ভিডিও ছিল মনে হয়, আমি খুঁজে পেলে দিচ্ছি। হ্যাঁ স্যার ইংলিশের গুলো মানে হুম, আমার বড্ড প্রবলেম ঠিক হয়েছে, আছে, মানে জানি ঠিক আছে, বিষয়টা কিন্তু আমি অ্যাপ্রোচটা খুঁজে পাই না কিভাবে করব, বাকিগুলো যেমন ঠিক আছে, পারি। ঠিক আছে। ইংরেজির ক্ষেত্রে মুশকিল হয়, ঠিক আছে আমি বলে দিচ্ছি। ঠিক আছে। ঠিক আছে স্যার।